দেখো তো সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। ওকে। তাহলে ইন্টারভিউ এর আজকে যেগুলো প্রাথমিক ধারণা বা প্রাথমিক যে বিষয়গুলো আমাদের জানা উচিত সেই বিষয়গুলো আজকে আমরা মূলত জানবো। তাহলে ইন্টারভিউ এর যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য, সেই মূল লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু তোমাকে আগে জানতে হবে যে আমি যে ইন্টারভিউ দিতে যাচ্ছি বা তারা যে ইন্টারভিউ নিচ্ছে, এর লক্ষ্য বা উদ্দেশ্যটা কি জিনিস। তাহলে প্রার্থী সেখানে শুধুমাত্র যে শিখন যোগ্যতা যাচাই করা শুধুমাত্র এইটা কিন্তু নয়। তাহলে সেক্ষেত্রে ইন্টার তাহলে সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে শুধুমাত্র এখানে যে বইয়ের জ্ঞান তার কতটুকু আছে সেইটুকু কিন্তু ইন্টারভিউ দেখা হয় না। ইন্টারভিউতে মূলত শিক্ষক হিসেবে একজনের ব্যবহারিক দক্ষতা কেমন, তার কমিউনিকেশন স্কিল কেমন হবে, তার সামাজিক দৃষ্টিভঙ্গি, নৈতিক মানসিকতা, এই সমস্ত যে বিষয়গুলো, তাহলে সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি বা তার নৈতিক যে মেন্টালিটি মানসিকতা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইন্টারভিউতে যাচাই করার যে মেন লক্ষ্য বা উদ্দেশ্য তাদের কিন্তু থাকে। চাপের মধ্যে কোনো একটা শিক্ষার্থী বা কোনো একটা পরীক্ষার্থী কতটা শান্ত থাকতে পারছে, নিজেকে শান্ত রাখতে পারছে, সেটাও কিন্তু ওনারা বিচার করবেন। তার কারণ একজন শিক্ষক কিন্তু তিনি সমাজ গড়ার কারিগর, তার উপরে কিন্তু অনেকটাই দায়িত্ব কিন্তু থাকে। এবার সেক্ষেত্রে একজন শিক্ষক কতটা এই সমাজ গড়ার কাজে নিজেকে ইনভলভ করতে পারবে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ইন্টারভিউতে যাচাই করা হয়। শুধুমাত্র তার বইয়ের যে জ্ঞান বা নলেজ কতটা আছে এইটুকু কিন্তু রিটেন পরীক্ষায় যা যাচাই করা, বইয়ের জ্ঞান বা ওই সমস্ত বিষয় পুঁথিগত জ্ঞান, সেটা কিন্তু রিটেন পরীক্ষার মাধ্যমে যা কিছু যাচাই করা সেটা করা হয়। তাহলে শিক্ষকতার প্রতি আত্ম উপলব্ধি রয়েছে কিনা সেটাও কিন্তু ওনারা দেখবেন যে এই যে শিক্ষার্থী বা এই যে পরীক্ষার্থী, তার এই যে শিক্ষকতার প্রতি কোনো আত্ম উপলব্ধি রয়েছে কিনা সেটাও কিন্তু ইন্টারভিউতে যাচাই করার একটা মূল লক্ষ্য বা উদ্দেশ্য হয়ে থাকে। তাহলে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর জন্য মূলত ইন্টারভিউ যেটা, সেই ইন্টারভিউটা কিন্তু নেওয়া হয় এই বিষয়গুলো যাচাই করার জন্য। বলছি স্যার, আজকের এই ক্লাসটা কি স্যার রেকর্ডিং পাবো আমরা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং ক্লাস পাওয়া যাবে, অসুবিধা নেই। ওই আগের মতো ওই অ্যাপেই পাবো, যে অ্যাপটাই হ্যাঁ ছিল? হ্যাঁ, হ্যালো। একই। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলছো? স্যার আপনি করছেন রেকর্ডটা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ঠিক আছে। রেকর্ড হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে ইন্টারভিউ এর উদ্দেশ্যগুলো আমাদের কি কি। এখানে শুধুমাত্র পুঁথিগত যে জ্ঞান সেই বিষয়টা কিন্তু যাচাই করা হবে না। একজন শিক্ষার্থীর যে যে বিষয়গুলো আমি বললাম, তার কমিউনিকেশন স্কিল বা তার যোগাযোগ দক্ষতা কেমন, তার আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্সটা কেমন হবে, সামাজিক দৃষ্টিভঙ্গি কেমন, তার নীতি নৈতিকতা কেমন, এই সমস্ত বিষয়গুলো দেখা হবে। সেই জন্যে ইন্টারভিউ এর জন্য কেউ যদি মনে করে শুধুমাত্র কিছু প্রশ্ন আমি মুখস্থ করে গেলেই আমার ইন্টারভিউ ভালো হবে, এমনটা কিন্তু না। তাহলে নিজের ব্যক্তিত্ব, মানসিক প্রস্তুতি এবং শিক্ষার প্রতি যে তোমার দর্শন, শিক্ষার প্রতি যে চিন্তা ভাবনা কেমন, সেই সমস্ত এবং শিশু মনস্তত্ত্ব বিষয়ে তোমার কতটা পরিষ্কার ধারণা রয়েছে, এই বিষয়গুলো কিন্তু ইন্টারভিউতে মূলত দেখা হবে বা এইগুলো যাচাই করাই হচ্ছে ইন্টারভিউ এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য হয়ে থাকে। এবার ইন্টারভিউ বোর্ডে কারা কারা থাকবে এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে যে ইন্টারভিউ বোর্ডে কারা থাকেন মূলত। তাহলে ইন্টারভিউ বোর্ডে কারা কারা থাকেন: স্কুল শিক্ষা দপ্তরের একজন কর্মকর্তা, অভিজ্ঞ একজন শিক্ষক হতে পারেন, প্রধান শিক্ষক হতে পারেন, বা বিভিন্ন বিষয়ে যেন এক্সপার্ট দক্ষ সেরকম মানুষ থাকতে পারেন। সাইকোলজি বা শিশু মনোবিজ্ঞান বা শিক্ষা বিজ্ঞানে যারা বিশেষজ্ঞ এক্সপার্ট তানারা থাকবেন। এবং প্রশাসনিক প্রতিনিধি থাকতেও পারেন আবার নাও পারেন। এবং ব্যক্তিত্ব বা পার্সোনালিটি টেস্টে যে সমস্ত মানুষরা অভিজ্ঞ বা বিশেষজ্ঞ ব্যক্তি তানারাও কিন্তু ইন্টারভিউ বোর্ডে থাকতে পারেন। তাহলে এই সমস্ত ব্যক্তিরা কিন্তু ইন্টারভিউ বোর্ডে মূলত থাকেন। তাহলে ওনারা কিন্তু দেখবেন যে একজন
শিক্ষার্থী বা একজন পরীক্ষার্থী কেমন ভাবে তাকে যাচাই বাছাই কিভাবে কি করবে, ওনারাই কিন্তু মূলত ঠিক করবেন যে ইন্টারভিউ কার কেমন নাম্বার হবে না হবে, সেই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ওখানে থাকবেন স্কুল শিক্ষা দপ্তরের যারা কর্মকর্তা, তাদের মধ্যে একজন অন্তত থাকবেন, অভিজ্ঞ শিক্ষক বা তিনি প্রধান শিক্ষকও হতে পারেন, সাইকোলজি বিষয়ে এক্সপার্ট বা বোঝেন শিক্ষা বিজ্ঞানের বিশেষজ্ঞ যিনি, সেরকম একজন থাকবেন, প্রশাসনিক প্রতিনিধি থাকতেও পারেন আবার নাও পারেন, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি টেস্টে এক্সপার্ট। তাহলে ওনারা দেখে বুঝতে পারবেন যে যে মানুষটা কেমন, সবার সঙ্গে মিশুক কিনা, বা ছাত্রদের সঙ্গে কেমন ভাবে মিশবেন চলবেন, সেই সমস্ত বিষয়গুলো দেখার জন্য কিন্তু থাকে। এবং মাথায় রাখতে হবে যে যে সাবজেক্টে রয়েছে সেই সাবজেক্টের কিন্তু বিষয়ে তাকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করা হবেই। সেই সাবজেক্টের প্রতি কিন্তু অন্তত ধরে রাখতে যেতে পারে 3 থেকে 5টা কোশ্চেন কিন্তু তাকে করা হতে পারে, যে যে সাবজেক্টের। বিশেষ করে আমাদের ফিজিক্যাল সায়েন্সে, তাহলে আগের দিনও কিন্তু বলা হয়েছে যে ক্লাস 9 এবং ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের বইটা প্রত্যেকটা চ্যাপ্টারের নাম ভালো করে মুখস্থ করা, এবং তার পাশাপাশি কি কি টপিক গুলো আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন, বিশেষ যে কঠিন প্রশ্ন সেই ধরনের সেখানে কিন্তু থাকবে না। এর পাশাপাশি যেগুলো দেখতে হবে, পেডাগজি বা শিক্ষা দর্শন, এই পেডাগজির কোশ্চেন কিন্তু মাথায় রাখতে হবে যে শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে তোমার ধারণাটা কেমন। প্রাথমিক শিক্ষা হোক বা তোমার যেগুলো আমাদের এসএলএসটি ফিজিক্যাল সায়েন্সের 9-10 যে সমস্ত, এই সমস্ত শিক্ষাদানের পদ্ধতি কেমন কি হলে ভালো হয়, সেই সমস্ত বিষয়ে ওনারা জিজ্ঞাসা করতে পারে। শিশু মনস্তত্ত্ব বিষয়ে পরিষ্কার বা স্বচ্ছ ধারণা আছে কিনা কিন্তু সেটাও ওনারা টেস্ট করবেন বা সেটাও কিন্তু পরীক্ষা করতে পারেন। আর বিভিন্ন জাতীয় যে শিক্ষানীতি সম্পর্কে ধারণা কিন্তু একেবারে স্পষ্ট বা পরিষ্কার বা স্বচ্ছ ধারণা তোমাকে রাখতে হবে। এইগুলো বিষয়ে একটু মাথায় রাখতে হবে। আর ব্যক্তিত্ব বা উপস্থাপন কৌশলটা কেমন হবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে পরিষ্কার সাবলীল এবং রুচিসম্মত পোশাক সবসময় পরিধান করতে হবে। তাহলে মাথায় রাখতে হবে ওনারা কিন্তু এই সমস্ত পোশাকের বিষয়ে ইন্টারভিউ বোর্ডে কিন্তু একটা বিরাট প্রভাব কিন্তু পোশাকের উপরে ফেলে। তাহলে সেই জন্য সুতরাং এমন কোনো পোশাক পরা যাবে না যে পোশাকটা কিন্তু একটা নেগেটিভ প্রভাব বা নেগেটিভ বা বিরূপ প্রতিক্রিয়া ওনাদের মধ্যে তোমার সম্পর্কে তৈরি করে। সেরকম কোনো কিন্তু ড্রেস বা পোশাক পরে যাওয়া যাবে না। সবসময় পরিমার্জিত, পরিষ্কার, সাবলীল, রুচিসম্মত একজন শিক্ষকের পোশাক কিন্তু সবসময় হওয়া উচিত একেবারে সাবলীল এবং রুচিসম্মত পোশাক। সাবলীল ভাবে কথাবার্তা বলতে হবে। ইন্টারভিউ বোর্ডে কিন্তু কখনোই কথাবার্তা খুব দ্রুততার সঙ্গে বা একেবারে যেমন মধ্যম গতিতে, খুব দ্রুততার সঙ্গেও না আবার খুব ধীরে ধীরেও না, মধ্যম গতিতে সাবলীল ভাবে স্পষ্ট ভাবে কথাবার্তা ওনাদের সঙ্গে বলা উচিত, এবং ওনাদের চোখে চোখ রেখে কথাবার্তা কিন্তু বলতে হবে। উত্তর যখন দেওয়া হবে তার আগে প্রশ্নটা কিন্তু ভালো করে গুরুত্ব সহকারে শুনতে হবে, যে ওনারা যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা কিন্তু ভালো করে একটু শুনে তারপরে উত্তর দিতে হবে। এবং যিনি প্রশ্ন করবেন, ইন্টারভিউ বোর্ডে 3জন বা 4জন হয়তো থাকতে পারেন, সেক্ষেত্রে যিনি প্রশ্ন করছেন শুধুমাত্র তার দিকেই ফোকাস করলে হবে না, ওনাদের পাশে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। তাদের দিকে তাকিয়েও কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে প্রত্যেকজনই বুঝতে পারেন যে তাদেরকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আলটিমেট মেন কথা হচ্ছে সবাইকে কিন্তু স্যাটিসফাই করতে হবে বা সবাইকে কিন্তু সন্তুষ্ট করা। ইন্টারভিউ কিন্তু ভীষণ একটা পজিটিভ সাইড রয়েছে, যে সবাই সবার দিকে, তার কারণ হচ্ছে ক্লাসে যখন কোনো একটা স্টুডেন্ট প্রশ্ন করবে আমরা কিন্তু শুধুমাত্র সেই প্রশ্নের উত্তরটা তার জন্য না, সমগ্র স্টুডেন্টরা যাতে সেই বিষয়টাও ক্লিয়ার স্বচ্ছ ধারণা পেতে পারে, সেই জন্য আমরা কিন্তু সবার জন্য সেই প্রশ্নের উত্তরটা আমরা বলবো। যে পার্টিকুলার একটা কোনো ভালো স্টুডেন্ট তাকেই আমরা শুধুমাত্র ফোকাস করছি, বাকিদের দিকে আমরা তেমন গুরুত্ব দিচ্ছি না, এই বিষয়টা কিন্তু যেন একদমই না উঠে আসে, সেই বিষয় মাথায় রাখতে হবে। বডি ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা, সেই বডি ল্যাঙ্গুয়েজ ইন্টারভিউ বোর্ডে যখন প্রবেশ করতে হবে তাহলে মুখে যেন একটা হালকা কৃত্রিম হাসি যেন থাকে, কোনোভাবে কিন্তু ঘাবড়ানো যাবে না। আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স, এইটা কিন্তু ইন্টারভিউ এর একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস যেন থাকে, এবং হাসি মুখে কিন্তু ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করতে হবে, এবং উত্তরও যেন হাসি মুখে দেওয়া হয়।
তবে সেই হাসিটা বললাম হালকা একটা হাসি থাকবে, যেটা একটা পোলাইটনেস বা ভদ্রতাকে কিন্তু রিপ্রেজেন্ট করে। হো হো করে হাসলে হবে না, হাসির কিন্তু একটা যেন ভদ্রতা থাকে, তার মধ্যে একটা পোলাইটনেস থাকে। চোখে চোখ রেখে সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। হাত পা নাড়াচাড়া করা একদমই যাবে না। হাত পা নাড়াচাড়া করা এটা কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে বা নেগেটিভ একটা প্রভাব ফেলবে। নিজের প্রতি আত্মবিশ্বাস সবসময় কিন্তু ইন্টারভিউ বোর্ডে রাখতে হবে। এবং নিজের সম্পর্কে কিছু সে তো অবশ্যই বলতে দেবে, সেগুলো এবার আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে ড্রেস কোড কেমন হবে। তাহলে ছেলেদের ক্ষেত্রে কেমন হবে সেটা আগে একটু বলে দিই, তারপরে কিন্তু আমরা মেয়েদের ড্রেস কোড কেমন হবে সেইটা আমরা জানবো। তাহলে ভাইবা বোর্ডে ড্রেস যেটা বললাম বারবারই, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে প্রার্থীরা যারা যাবেন তারা কিন্তু বোর্ডের সদস্যরা সেই বিষয়টা খেয়াল করবেন বা গুরুত্ব সহকারে দেখবেন। তাই ভাইবার সময় নিজের জন্য খুব সুন্দর একটা উপযুক্ত পোশাক কিন্তু তোমাকে বেছে নিতে হবে। তাহলে ছেলেদের ড্রেসটা কেমন হবে? ছেলেদের ড্রেস হবে সাদা ফুল শার্ট, অর্থাৎ ফুল হাতা সাদা শার্ট কিন্তু ছেলেদের পক্ষে খুবই ভালো। এবং ফুল হাতা সাদা শার্ট না হলেও আকাশি রঙের শার্ট বা মানানসই স্ট্রাইপ যুক্ত শার্ট যেগুলো, তাহলে সেই শার্টগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। অন্য রঙের শার্টও পরতে পারো, কিন্তু সেটা যেন বললাম যে রুচিসম্মত হয়। পকেটে একটা কলম বা পেন রাখতে পারো, রাখলে ভালো লাগে দেখতে। শিক্ষক শিক্ষক একটা আহ, দেখে মনে হবে। তারপরে প্যান্টটা কালো রঙের ফর্মাল প্যান্ট পরাটাই ভালো, তাছাড়া নেভি ব্লু বা অন্য প্যান্টও পরা যেতে পারে। এর পাশাপাশি হাত ঘড়ি বেল্ট এবং জুতো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। তাহলে চামড়ার ফিতের ফর্মাল যদি হাত ঘড়ি হয় সেটা পরে যেতে পারো, কোনো অসুবিধা নেই। স্মার্ট ওয়াচ না পরে যাওয়াই ভালো। জুতো ও প্যান্টের সঙ্গে ম্যাচ করে ছেলেদের ক্ষেত্রে, তাহলে জুতো এবং প্যান্টের সঙ্গে ম্যাচ করে কালো রঙের চামড়ার বেল্ট পরে যাওয়াটাই ভালো। এবং কালো রঙের রবারের সোলযুক্ত যে ফর্মাল শু যেগুলো রয়েছে, তাহলে এই কালো রঙের ফর্মাল শু এইটা ব্যবহার করাটা বেশ ভালো হবে। এবং অনেকেই টাই পরতে চায়, টাই পরার কোনো প্রয়োজন নেই। যারা পাঞ্জাবি বা পায়জামা পরতে চায় তারা পরতে পারে, কোনো অসুবিধা নেই। সাদা রঙের পরলে ভালো হয়। এর পাশাপাশি ভাইবার বা 2 দিন 3 দিন আগে নিজের নখগুলো কেটে পরিষ্কার করে যাওয়াটা ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা খুবই একজন শিক্ষকের খুবই একটা ভালো বৈশিষ্ট্য, বা এই বৈশিষ্ট্য থাকা একদমই উচিত। ভাইবার 2-1 দিন আগে নখটা ছোট করে কেটে নিতে হবে। এবং আগের দিন বা ভাইবার দিন সকালে ক্লিন শেভ, ছেলেদের পক্ষে ক্লিন শেভ করে যাওয়াটা কিন্তু ভালো। তাহলে এটা হলো ছেলেদের ড্রেস কোড বা পোশাক কেমন হবে। মেয়েদের পোশাকটা কেমন হতে পারে হলে ভালো হয়? তাহলে মেয়েদের ক্ষেত্রে যার যেমন পছন্দ সেরকম মার্জিত রঙের শাড়ি পরে যাওয়াটা ভালো। তবে শাড়ি যেন বেশি কারুকার্যযুক্ত না হয়, ঝলমলে বেশ ভীষণ ডিজাইন ডিজাইন করা এই সমস্ত শাড়ি পরে যাওয়া যাবে না। সেই দিকটা তোমাদের মাথায় রাখতে হবে। চাইলে সালোয়ার কামিজ তোমরা পরতে পারো, তবে যেন সেটা মার্জিত রঙের এবং ডিজাইনের হয়। তাহলে সেটাও যেন ভদ্র হয়, তাতেও যেন অতিরিক্ত ডিজাইন ডিজাইন এই সমস্ত বিষয়গুলো না থাকে। একজন শিক্ষিকার যেমন পোশাক হওয়া উচিত সেরকম পোশাক পরে যাওয়াটাই উত্তম। তাহলে শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরতেই পারো, সেটা যেন ম্যাচিং হয়। এবং স্বাভাবিক কানের দুল যেমন হয় তেমন পরে যাওয়া ভালো। চেন পরলেও পরা যেতে পারে, কোনো অসুবিধা নেই। চুল বেনি করে বেঁধে গেলে একটু ভালো লাগে দেখতে, শিক্ষিকা শিক্ষিকা মনে হয়। তারপরে পায়ের জুতো শাড়ি বা সালোয়ার কামিজের সঙ্গে ম্যাচ করে পরলে এটাও ভালো লাগবে। হিল পরা যে জুতো, হিল পরা জুতো কিন্তু ব্যবহার করা যাবে না। হালকা মেকআপ বা হালকা রঙের লিপস্টিক কিন্তু ব্যবহার করা যেতে পারে। এইটা হচ্ছে মেয়েদের যে পোশাক, সেই মেয়েদের পোশাক কেমন হবে সেই বিষয়টা বললাম। তাহলে এবার পরে পার্সোনালিটি টেস্ট যেটা বলছিলাম, পার্সোনালিটি টেস্টের জন্য তোমাদেরকে যা যা করতে হবে বা জেনে রাখতে হবে সেগুলো ব্যাপারে এবার একটু বলবো। তাহলে প্রথমে নিজের নাম, বাবা মায়ের নামের অর্থ। তাহলে নিজের নাম এবং বাবা মায়ের নামের যে অর্থ, সেই অর্থগুলো কিন্তু ভালো করে জেনে রাখতে হবে। এই বিষয় থেকে যখনই নাম বলা হবে তখন কিন্তু ওখান থেকে ওনারা প্রশ্ন করতে পারে, বা ওখান থেকে প্রশ্ন ধরার সম্ভাবনা যথেষ্টই রয়েছে। তাহলে এই নিজের নামের বিষয়ে যদি বলতে হয় তাহলে আগে বিষয়গুলো একটু বলে দিই যে কেমন ধরনের প্রশ্ন করতে হবে বা জেনে রাখতে পড়তে হবে বা জানতে হবে।
তারপরে এক এক করে আমরা প্রশ্ন উত্তর পর্ব দেখব। এর পাশাপাশি নামের সঙ্গে যে সমস্ত জায়গার সম্পর্ক রয়েছে বা ব্যক্তির সম্পর্ক রয়েছে সেই বিষয়টাও জেনে রাখতে হবে। বংশ পরিচয় বা নামের পদবি থাকলে সেই সম্পর্কে যে যে তথ্যগুলো তোমার মনে হয় যে জেনে রাখা ভালো সেগুলো অবশ্যই দেখে যেতে হবে। তারপরে গ্রামের নাম, তারপরে উপজেলা বা জেলার নাম, তারপরে আদি নাম কি ছিল, কবে জেলার উৎপত্তি হয়েছে, যে যে জেলার সেই জেলার কবে ওই জেলার উৎপত্তি হয়েছে, কিভাবে হয়েছে, এই সমস্ত ইতিহাসগুলো অবশ্যই প্রত্যেকেই নিজের যে ডিস্ট্রিক্ট বা জেলা সেই জেলার সম্পর্কে কিন্তু ডিটেলস, দর্শনীয় স্থান, বিখ্যাত মানুষের নাম ধাম, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই ভালো করে দেখে যেতে হবে। তারপর যে বিষয়টা মাথায় রাখতে হবে, তাহলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি এবং বিভিন্ন যে যুদ্ধগুলো রয়েছে সেই যুদ্ধগুলোর বিষয়ে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো মাথায় তো অবশ্যই রাখতে হবে। তারপরে যে প্রতিষ্ঠান থেকে অনার্স বা মাস্টার করা হয়েছে করেছো সেই প্রতিষ্ঠানের পুরো নাম, প্রতিষ্ঠাকাল, বর্তমানে ভিসি বা প্রিন্সিপাল কে আছেন সেগুলো জেনে রাখতে হবে। ভাইবার দিনে ইংরাজি, বাংলা বা আরবি তারিখ জেনে রাখতে হবে। যে যে প্রত্যেকটা যদি মুসলিম হয় বা মাদ্রাসা বোর্ডে যদি কেউ পড়ে থাকে সেক্ষেত্রে হয়তো তার আরবি তারিখটাও জানতে চাইতে পারে। বিশেষ কোনো দিবস থাকলে সেই দিবসের কিন্তু ভালো করে ওই ডিটেলস ওই দিবস সম্পর্কে জেনে যেতে হবে। তাহলে ইন্টারভিউ হওয়ার আগে দু একদিন আগে বা পরে যে গুরুত্বপূর্ণ যদি কোনো দিবস পড়ে যায় তাহলে সেই দিবসের সম্পর্কে বেশ ভালো করে ডিটেলস কিন্তু পড়ে যেতে হবে। তারপরে যে বিষয় সেটা হচ্ছে ছোট ছোট ট্রান্সলেশন জিজ্ঞাসা করতে পারে, সেগুলো একটু আমাদেরকে দেখে যেতে হবে। বিভিন্ন কিছু দিয়ে বললো এটা কার কি উক্তি টুক্তি, এই সমস্ত বিষয়গুলো একটু জেনে গেলে ভালো। তারপরে যে বিষয়টা নিজের সম্পর্কে বলা, এটা একটা কমন বিষয়। তাহলে নিজের সম্পর্কে এই বলাটা এটা দেবেই ধরে রাখতে পারো। তাই বাংলা এবং ইংরাজিতে নিজের সম্পর্কে বলে যেতে হবে। বাংলাতে বলাটাই ভালো হবে বলে আমার মনে হয়, যেহেতু আমরা বাংলা মিডিয়াম। ইংরাজিতে বললে যারা রয়েছেন ওনারা যদি ইংরাজিতে এক্সপার্ট হন তাহলে কিন্তু সেক্ষেত্রে পুরোটাই ইংরাজিতে করতে হবে, না হলে একটা খারাপ প্রভাব পরীক্ষার উপরে পড়বে। যে যে বিষয়ে মাস্টার্স করেছো সেই বিষয়ের একটা স্বচ্ছ ধারণা যেন ওনারা বোঝেন, যে এর মধ্যে এই বিষয় সম্পর্কে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা কিন্তু রয়েছে, বা নলেজটা যথেষ্ট নলেজ রয়েছে এই বিষয়ের প্রতি, যথেষ্ট বা গভীর একটা জ্ঞান রয়েছে, সেই বিষয়টা যেন ওনারা বুঝতে পারেন। তার কারণ আমি বললাম তিন থেকে অন্তত চারটে পাঁচটা প্রশ্ন কিন্তু যে যে বিষয়ের সেই বিষয়ের থেকে তাকে কিন্তু ধরবে। প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষা সম্পর্কে কিছু কিছু ওই সমস্ত তথ্য, শিক্ষার হার, কতগুলো উচ্চ প্রাথমিক বিদ্যালয়, মন্ত্রী বা সচিবের নাম, এই সমস্ত বিষয়গুলো জেনে যেতে হবে। বিভিন্ন ধরনের শিক্ষানীতি, তাহলে যে জায়গাগুলো আমরা একটু জানবো, বিভিন্ন ধরনের শিক্ষানীতি, বিশেষ করে এনপি 2020 যেটা, এটা কিন্তু ভালো করে জেনে যেতে হবে। এরপর পরীক্ষার দিনের যে প্রস্তুতি, তাহলে নির্ধারিত সময়ের যে আগে কি করতে হবে, প্রস্তুতি সেরে ফেলতে হবে। যেদিন ইন্টারভিউ তার আগের দিন কিন্তু যে সমস্ত কাগজপত্রগুলো বোর্ডে সামনে পেশ করতে হবে সেই সমস্ত কাগজপত্র সব ফুললি কিন্তু একটা ফাইলের মধ্যে ভরে সেটাকে গুছিয়ে নিতে হবে। তারপরে পরিপাটি, ইন্টারভিউ এর দিন যথেষ্ট নিজেকে পরিপাটি করে কিন্তু যেতে হবে, এবং নির্দিষ্ট সময়ের অন্তত 1 ঘন্টা আগে ওই স্থানে পৌঁছানো উচিত। যদি কোনো কারণে দেরি হয় তখন সেক্ষেত্রে মনের মধ্যে একটা ভীতি বা আত্মবিশ্বাসের কিন্তু একটা অভাব দেখা দিতে পারে। সেই জন্য অন্তত 1 ঘন্টা আগে ইন্টারভিউ যে সময় পৌঁছানোর কথা তার অন্তত 1 ঘন্টা আগে সেখানে পৌঁছানোর চেষ্টা করতে হবে। এবং তোমার যদি সিরিয়াল পরের দিকে থাকে তাহলে আগের দিকে যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের সঙ্গে দু একজনের সঙ্গে কথা বলে দেখতে পারো, এবং তারা কেমন ভাবে ব্যবহার করছে ইন্টারভিউ এ, বোর্ডে ওনারা কেমন ব্যবহার করছেন, কেমন ধরনের প্রশ্ন করছেন। যদি কোনো প্রশ্ন না জানা থাকে তার জন্য একদমই ঘাবড়ানো যাবে না। মাথায় রাখতে হবে একেবারেই ঘাবড়ানো যাবে না, ওই প্রশ্ন তোমাকে নাও করতে পারে। যদি আশেপাশে কেউ থাকে তাকে তার সঙ্গে জিজ্ঞাসা করে নিতে পারো
বা নিজের কাছে এখন ফোন রয়েছে, কোনো ব্যাপারে জানতে ইচ্ছা হলে ফোনে সেটা সার্চ করে জেনে নিতে পারো। এরপরে যেটা পার্সোনালিটি টেস্টের সময় যে সমস্ত বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, কি কি, ভেতরে ঢোকার অনুমতি নিয়ে সামনে গিয়ে একটু ধীরে ধীরে, যার যেমন ধর্মীয় রীতি রয়েছে সে সেইভাবে অভিবাদন জানাবে। তারপর চেয়ারের পাশে গিয়ে দাঁড়াতে হবে তোমার। বসতে বললে ধন্যবাদ দিয়ে তবেই কিন্তু বসবে। তাহলে দরজাটা খানিকটা খুলে তারপরে, স্যার আমি কি আসতে পারি, আসছি স্যার বলা যাবে না, স্যার আসছি বলা যাবে না। তার কারণ এই আসছি স্যার মানে কিন্তু তাদের অনুমতি নেওয়া হচ্ছে না, যে আমি জোর করে ঢুকে যাচ্ছি, এই বিষয়টা কিন্তু বলা যাবে না। সবসময় একটা নম্রতা বা পোলাইটনেস কিন্তু সবসময় যেন নিজের মধ্যে থাকে। অনেকে বলে ফেলে স্যার আসছি, তাহলে আসছি যদি বলো তাহলে সেক্ষেত্রে আহ ওনাদের অনুমতি নেওয়ার নিচ্ছ না তুমি। এই জিনিসটা যেন মাথায় থাকে। স্যার আসবো বা আসতে পারি, আসতে পারি কি, এইভাবে কিন্তু জিজ্ঞাসা করতে হবে। ওনাদের অনুমতি তুমি নিচ্ছ, ওনারা অনুমতি দিলে রুমে প্রবেশ করতে হবে। তারপরে সুপ্রভাত হোক বা নমস্কার হোক বা গুড মর্নিং হোক, যার যেটা ইচ্ছা বাংলাতে বলাই ভালো। এরপরে ওনারা যদি বসতে বলেন তাহলে চেয়ারে বসবে এবং ওনাদেরকে ধন্যবাদ জানাতে হবে। চেয়ারে যেন তেমন কোনো শব্দ না হয়, চেয়ারটাকে সরিয়ে দেওয়া বা শব্দ করা এই সমস্ত গুলো করা যাবে না। যিনি প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে, তাহলে যেটা বললাম এটা আগেও বলেছি, চোখে চোখ রেখে প্রশ্নের উত্তর দিবে এবং ওনার পাশে যারা বসে রয়েছেন তাদের দিকেও তুমি কিন্তু তাকাবে। তার কারণ তারাও যেন বোঝে যে না, ইন্টারভিউ বোর্ডে যারা রয়েছেন সবাইকে ইনি গুরুত্ব দিচ্ছেন। হয়তো যিনি প্রশ্ন করছেন তার দিকে 60-70% গুরুত্ব দেবে, বাকিদের দিকে তো গুরুত্ব দিতে হবে। এবং কথা বলার সময় অপ্রয়োজনীয় কথাবার্তা যখন ওনারা কোনো প্রশ্ন করবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই বলা উচিত। বাড়তি কোনো কথাবার্তা না বলাই ভালো। তার কারণ বাড়তি কথাবার্তা বলার কারণে অনেক সময় কিন্তু নিজেই ফেঁসে যেতে হয় বা সেখান থেকে প্রশ্ন করে অনেকে উত্তর দিতে পারে না। সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বলাটাই ভালো হবে। অপ্রয়োজনীয় কথাবার্তা একদমই বলবে না বা হাত পা নাড়াচাড়া করা যাবে না। ইন্টারভিউ বোর্ডে বসে অনেকে পা নাড়ায়, অনেকে হাত হয়তো এদিক ওদিক করে, এই বিষয়গুলো কিন্তু খুব একটা খারাপ বিষয়। এই বিষয়গুলো কিন্তু একটা নেগেটিভ প্রভাব ফেলবে। উত্তর দেওয়ার ক্ষেত্রে অল্প কথায়, যেটা বললাম, সঠিক পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে উত্তর যখন দেবে তখন অল্প কথায় যতটুকু প্রয়োজন, বাড়তি কথা যতটা না বলে। তার কারণ ম্যাক্সিমাম কিন্তু তোমার টাইম দেবে 5 মিনিট থেকে খুব বেশি হলে 7 মিনিট, এর বেশি দেবে না। তাহলে টোটাল এই ডেমো ইন্টারভিউ সব কিছু মিলিয়ে 7 মিনিটের মতো সময় থাকবে। এই অল্প সময়ের মধ্যে ওদের কিন্তু গল্প করার সময় নেই। তাই যতটুকু ওই সময়ের মধ্যে নিজেকে গুছিয়ে সুন্দরভাবে ওনাদের সামনে রিপ্রেজেন্ট করা যায় সেইটা কিন্তু তোমাকে করতে হবে। তাহলে কথা বলার সময় আঞ্চলিকতা, এই বিষয়গুলো বাদ দিতে হবে। যার যে ভাষার আঞ্চলিক যে টানগুলো আছে এইগুলো একটু চেষ্টা করতে হবে বাদ দেওয়া। কোনো রকম ভাবে ঘাবড়ানো যাবে না, রাগ করা যাবে না, ওনাদের সঙ্গে একদমই তর্ক করা যাবে না, কোনো বেয়াদবি করা যাবে না। তাহলে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। কোনো রকম ভাবে ঘাবড়ে যাবে না, কোনো রকম ভাবে বিরক্তি প্রকাশ করা যাবে না, কোনো রাগ করা যাবে না, ওনাদের সঙ্গে তর্ক বিতর্ক করা যাবে না, বেয়াদবি কোনো রকম ভাবে কিন্তু করা যাবেই না। তাহলে এই বিষয়গুলো একেবারে স্ট্রিক্টলি প্রহিবিটেড, কঠোর ভাবে নিষেধ। যে ওনাদের সঙ্গে তর্ক বিতর্ক করা, বেয়াদবি করা, ওনাদেরকে কোনো রকম ভাবে অসম্মানিত করা, তাহলে এইগুলো করলে কিন্তু চাকরি তখন কিন্তু আর, ওনারা কিন্তু চাকরি দেওয়ার জন্যই বসে আছে, চাকরি কিন্তু না দেওয়ার জন্য বসে নেই। কিন্তু যদি এইগুলো করা হয় তখন কিন্তু ওনারা আর দিতে চাইবেন না। তারপরে নাচ গান আবৃত্তি অভিনয়, অনেকে এই ক্ষেত্রে বিষয়গুলো দক্ষতা না থাকলেও বিনয়ের সঙ্গে বলতে পারে সেগুলো। তাহলে ওনারা যদি কোনো বিষয়ে জিজ্ঞেস করে তখন এইগুলো বলো, বাড়তি বলার দরকার নেই। এবং ভাইবা যখন শেষ হবে, চলে যাওয়ার সময় অনুমতি দিলে তবে উঠে দাঁড়িয়ে স্যারদেরকে ম্যাডামদেরকে ধন্যবাদ দিতে হবে। তাহলে প্রথমে ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করার সময় যদি দেখা যায় ম্যাডাম এবং স্যার উভয়ই রয়েছে, তাহলে আগে কিন্তু অভিভাবন করতে হবে ম্যাডামকে, তারপরে স্যারকে।
এরপর পার্সোনালিটি টেস্টের বিষয়ে আমাদেরকে যে সমস্ত বিষয়গুলো আরেকটু মনে রাখতে হবে, আমরা যে বিষয়ে পড়াশোনা করেছি সেই বিষয়ে আমরা মোটামুটি ভালো করে জানি। অতএব নিজের বিষয়ের থেকে যেটা বললাম আমি, খেয়াল রাখতে হবে যে আমাদেরকে 4-5টা প্রশ্ন হয়তো করবে, সেই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে সুন্দর করে ওনাদেরকে বুঝিয়ে আসার চেষ্টা করতে হবে। তারপরে প্রশ্ন করতে পারে নানা রকম বিষয় থাকতে আপনি আপনার এই বিষয়টি কেন পছন্দ করেছেন। তাহলে এত বিষয় থাকতে, যেমন আমাদের কেমিস্ট্রি বা ফিজিক্সে বলতেই পারে যে এত বিষয় থাকতে আপনি ফিজিক্সের মতো একটা কঠিন বিষয় কেন পছন্দ করলেন, বা কেমিস্ট্রির মতো একটা বিষয় আপনি কেন পছন্দ করলেন। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আগের থেকে কিন্তু ভাবনা চিন্তা করে উত্তর গুছিয়ে রেডি করে যেতে হবে, এবং ওখানে কিন্তু মুখস্থের মতো উত্তরগুলো বললে হবে না। একদম যেটা বললাম আমি, বেশ যেমন ভাবে পরিষ্কার ভাবে সুন্দর ভাবে কথাবার্তা বলা হয় সেইভাবে কিন্তু বলতে হবে। আপনার বিষয় বাদ দিয়ে যদি অন্য কোনো ক্লাসে আপনাকে পড়াতে যেতে বলা হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে ক্লাসটা ম্যানেজ করবেন, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। বলতে পারে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, মিড ডে মিল, এই বিষয়গুলোর উপরে ভালো করে পড়ে যেতে হবে। যদি এর দুটো বলতে পারে যে এর দুটো ভালো দিক বলো, এর একটা খারাপ দিক বলো, তাহলে এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে। সরকারি যে প্রকল্পগুলো আছে, সরকারি প্রকল্পগুলো থেকে প্রশ্ন ধরার সম্ভাবনা খুবই বেশি। এরপরে বলতে পারে যে পিছিয়ে, তাহলে কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো একটু আলোচনা করি, তারপরে আমরা প্রশ্ন উত্তরে এক এক করে যাব। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, বা তাদের জন্য আপনি কি ব্যবস্থা করবেন। সংবিধানের শিক্ষা যে বিভিন্ন ধারাগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। সংবিধানে তাহলে শিক্ষা সম্পর্কে যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো কিন্তু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যেতে হবে। স্কুল ছুট, ড্রপ আউট ছাত্রদেরকে কিভাবে আপনি সামলাবেন। তাহলে যে সমস্ত ছাত্রগুলো স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে বা ড্রপ আউট হচ্ছে, তাদেরকে কিভাবে আবার পুনরায় স্কুলে ফিরিয়ে আনা যাবে, এই ব্যাপারে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন। বাড়ি থেকে যদি আপনার চাকরিটা অনেক দূরে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন। তারপরে প্রশ্ন করতে পারে প্রথম মাসের বেতন আপনি কিভাবে খরচ করবেন। পাস ফেলের সুবিধা অসুবিধা, এই যে পাস ফেল প্রথা রয়েছে, এর সুবিধা কি কি হতে পারে, এর অসুবিধা কি কি হতে পারে। গ্রেডে নাম্বার দেওয়া ভালো না খারাপ, তাহলে তোমায় যদি ভালো বলো তারও দুটো একটা যুক্তি ওরা জানতে চাইতে পারে, খারাপ বললেও কেন খারাপ সেটাও কিন্তু জানতে চাইতে পারে। ইউনিট টেস্টের প্রয়োজনীয়তা কতটুকু বা কতটা যুক্তিসঙ্গত সেইটাও কিন্তু জানতে চাইতে পারে। কুসংস্কার রোধে আপনি একজন বিজ্ঞানের শিক্ষক হিসেবে আপনার কি ভূমিকা হবে। শিক্ষকতা পেশাটিকে আপনি কেন পছন্দ করেন বা বেছে নিয়েছেন। একজন আদর্শ শিক্ষকের মহৎ গুণগুলো কি কি। এই সমস্ত যে প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ওরা তোমাকে বলতে পারে বা করতে পারে। তাহলে প্রত্যেকে এই যে নিজের সম্পর্কে বলুন বা আপনি কেন শিক্ষক হতে চান, তাহলে এগুলো কিন্তু একটু ইউনিক উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। যেমন আপনি স্যার হ্যাঁ বলো। আপনি স্যার যে পয়েন্ট গুলো বললেন এগুলো কোনো পিডিএফ বা কোনো টেক্সট আকারে লিখে দিলে আমাদেরকে ভালো হয়, মানে আমরা তাহলে অ্যান্সার গুলো রেডি করে রাখতাম ওই হ্যাঁ, হিসেবে। এগুলো পিডিএফ দেওয়া হবে, এগুলো পিডিএফ ওকে স্যার, দেওয়া থ্যাংক হবে। এখন তো ইউ। যা আজকে প্রথম ক্লাস শুরু হলো, এগুলো পিডিএফ ওকে দেওয়া স্যার, হবে। ওকে, থ্যাংক ইউ। হুম। তাহলে যদি যেমন আমাকে যদি জিজ্ঞাসা করে ওরা যে আপনি নিজের সম্পর্কে বলুন, বা যখনই আমার নাম বলবো তখন কিন্তু, যেমন আমার নাম বকুল ইসলাম, তাহলে ওরা আমাকে বলতে পারে এই যে বকুল নামের অর্থ কি। তাহলে সেগুলো আমাকে জেনে যেতে হবে। তাহলে আমাকে কেমন উত্তর দিতে হবে, যে বকুল হলো একটি সুগন্ধি ফুল, যা ছোট সাদা হলুদ রঙের এবং মনোমুগ্ধকর গন্ধযুক্ত। প্রতীকী অর্থে বকুল বলতে বোঝায় পবিত্রতা, সৌন্দর্য, মাধুর্য, ভালোবাসা, যার উপস্থিতিতে পরিবেশ স্নিগ্ধ হয়ে থাকে। তাহলে এটা মে, জুন, জুলাই মাসে ফোটে। ফুল থেকে মিষ্টি গন্ধ বার হয়, বিশেষ করে রাতের দিকে। তাহলে এরকম বেশি বড় উত্তর করা যাবে না, আবার খুব ছোটও করা যাবে না। মোটামুটি যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার, ততটুকুই কিন্তু তোমাকে বলতে হবে, বাড়তি করা যাবে না। তারপরে যদি ওরা তোমাকে বলে যে কেন আপনি শিক্ষক হতে চান, তাহলে উত্তরটা একটু ইউনিক ভাবে দিতে হবে। তাহলে বলতে হবে যে শিক্ষকতা, আমি
আমার নেশা এবং আমার পেশা এই দুটোকে একত্রিত করার চেষ্টা করেছি বা একত্রিত করতে চাই। শিক্ষকতা এটা শুধু একটা পেশা নয়, এটি একটি দায়িত্ব এবং এক এটা একটা আদর্শ। ছোটবেলা থেকে বিশেষ করে এই ধরনের উত্তরগুলো বললে ভালো হয় যে আমি ছোটবেলা থেকেই আমার শিক্ষকদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি। তারা যেমন ভালোভাবে জ্ঞান দিয়েছেন বা ভালোভাবে পড়িয়েছেন, তেমনি জীবনের যে মূল্যবোধ সেটাও আমাদেরকে শিখিয়েছে, শেখাতে সাহায্য করেছে। আমি চাই আগামী প্রজন্মকে সেইভাবে গড়ে তুলতে, যাতে তারা শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা সফল হতে পারে। তাহলে তোমাকে কিন্তু দেখা হবে ইন্টারভিউ বোর্ডে এই যে প্রশ্নটার মাধ্যমে ওরা কিন্তু জেনে যাবে যে তুমি সমাজের জন্য কি করতে চাও। যদি বলো যে না, এই এই প্রশ্নটার উত্তর আমি এইভাবে দেবো যে আমার বাড়িতে অসুস্থ বাবা মা আছে, আমার শিক্ষকতা পেশাটা খুবই প্রয়োজন, এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু ওরা পছন্দ করবে না। তাহলে ওরা দেখবে যে তোমার দ্বারা সমাজের কি উপকার হবে, তুমি সমাজের কি কি উপকারে আসবে। তাহলে এই ধরনের বৃহৎ স্বার্থের জন্য যেন ওরা বুঝতে পারে যে তোমার মধ্যে নিঃস্বার্থভাবে কাজ করার একটা মানসিকতা তোমার মধ্যে আছে। যদি ওরা বোঝে যে না, তুমি এটা তোমার স্বার্থের জন্য এই পেশাটাকে বেছে নিয়েছো, তাহলে কিন্তু ওরা সেটাকে ভালোভাবে নেবে না। তোমাকে মাথায় রাখতে হবে একজন শিক্ষককে নিঃস্বার্থভাবে অনেক কিন্তু কাজ করতে হয়। তোমার মধ্যে এই কোয়ালিটি বা এই বৈশিষ্ট্য আছে কিনা ওরা কিন্তু সেটা যাচাই করবে। তাহলে উত্তরের মধ্যে এমন ভাবে উত্তরটা দিতে হবে যেন ওরা সন্তুষ্ট হয় যে না, এ সত্যি সমাজের জন্য কিছু করতে চায় বা সেই মানসিকতা, সেই মেন্টালিটি এর মধ্যে রয়েছে। কি বললাম, বোঝা গেছে? উত্তর কিন্তু ইউনিক ধরনের দিতে হবে এবং প্রত্যেকের এই উত্তরগুলো কিন্তু যার যার নিজের মতো করে দিতে হবে এবং কিছু আমরা দেব পিডিএফ যেমন ধরনের হয়। আর মক ইন্টারভিউ, যেটা ভয় কাটানোর জন্য মক ইন্টারভিউ কিন্তু দিতে হবে। তাহলে ভয় কাটানোর জন্য ধারাবাহিকভাবে অনুশীলন তোমাদেরকে করতে হবে, সহজে আত্মবিশ্বাস নিজেদেরকে জাগিয়ে তুলতে হবে, সময়ের মধ্যে সময়ের মধ্যে এই বিষয়টাকে উপস্থাপন করতে হবে। যে মক ইন্টারভিউয়ের যে ব্যাপারটা, প্রাথমিক স্তরের পাঠ্যক্রম সম্পর্কে তোমাদের লাগবে না, তোমাদেরকে যেটা জানতে হবে ওই বিএড এর বিভিন্ন শিক্ষা পদ্ধতিগুলো, এই বিষয়গুলো জানতে হবে। নিজেকে প্রকৃত শিক্ষক হিসেবে কিভাবে গড়ে তোলা যায় সেই সমস্ত বিষয়গুলো একটু ভাবতে হবে। তারপরে এখান থেকে আমরা তাহলে আরো অনেকভাবে বলা যায় যে কেন আপনি শিক্ষক হতে চান। তাহলে তুমি এইভাবে বলতে পারো যে প্রত্যেক মানুষ চায় নিজেকে সঠিক, সুস্থভাবে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে, আর্থিকভাবে নিরাপত্তা পেতে। তাহলে প্রত্যেক মানুষ চায় সত্যি কথাটা বলবে, কিন্তু তার মধ্যে যেন একটা ভালো পজিটিভ বার্তা থাকে। মিথ্যে কথা ইন্টারভিউ বোর্ডে একদমই বলা যাবে না, কিন্তু তার মধ্যে যেটা বললাম কোনো নেগেটিভ পয়েন্ট যেন না থাকে, যেটা তোমার কিন্তু ইন্টারভিউ এর নাম্বার তুলতে সাহায্য করবে। এরকম ভাবে উত্তরটা দিতে হবে, পজিটিভ বার্তা তার মধ্যে যেন থাকে, সেইভাবে কিন্তু বলতে হবে। তাহলে তুমি কি বলবে যে আপনি কেন শিক্ষক হতে চান? প্রত্যেক মানুষই চায় নিজেকে সঠিক, সুস্থভাবে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে ও আর্থিকভাবে নিরাপত্তা পেতে। প্রথম তোমার এইটা বলতে হবে। শিক্ষকতা পেশাটা আমার দৃষ্টিতে তেমনই, এখানে সমাজের বৃহৎ স্বার্থে কাজ করা যায় এবং আমি আমার জীবনের যে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, সেটাও কিন্তু বৃহৎ সমাজের স্বার্থে আমি সেটাকে কাজে লাগাতে পারি। সুচিন্তা ও চেষ্টা থাকলে সমাজের জন্য, দেশের জন্য মহৎ কল্যাণকর কাজ করা এবং সুপরিকল্পিতভাবে সমাজ গঠন করার কাজে নিজেকে নিযুক্ত করতে পারলে আমি খুবই সন্তুষ্ট হব বা খুবই খুশি হব। পাশাপাশি আর্থিকভাবে আমার কিছুটা নিরাপত্তাও কিন্তু আমি অনুভব করব বা নিরাপত্তা আমি পেতে পারি। এই রকম ধরনের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে। তারপরে যদি বলে এই চাকরির জন্য আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন, তাহলে এই উত্তর কিভাবে দেবে? তাহলে যোগ্যতা অযোগ্যতার প্রমাণ কাজের মাধ্যমেই প্রকাশ পায়। তাহলে তোমাকে বলতে হবে যে যোগ্যতা, তাহলে এই প্রশ্নটা কি, যে এই চাকরির জন্য আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন। তাহলে তুমি কি বলবে? তাহলে যোগ্যতা বা অযোগ্যতার প্রমাণ কাজের মাধ্যমে প্রকাশ পায়। আমি এই চাকরি করব বলে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে রেখেছি, তাই আমি আমার কাজ দায়িত্ব সহকারে পালন করতে পারবো বলে নিজের উপর সেই বিশ্বাস রেখেছি বা নিজের উপর সেই বিশ্বাসটা আমার আছে। আচ্ছা, প্রতিটি বইয়ের
প্রথমে ভারতীয় সংবিধানে যে প্রস্তাবনা দেওয়া থাকে, এই প্রস্তাবনা দেওয়ার কারণটা কি? প্রত্যেকটা বইয়ের প্রথমে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা দেওয়া থাকে। এই প্রস্তাবনা দেওয়ার কারণটা তোমার জেনে রাখতে হবে। তাহলে কারণটা কি হবে? দেখো, কারণটা হচ্ছে শিশু বয়স থেকে একজন শিক্ষার্থীকে দেশের আইন কানুন সম্পর্কে জানানো হয়। তাহলে একটা মানুষকে বা একজন শিশুকে ছোট্ট থেকেই দেশের যে আইন কানুন সেই সম্পর্কে জানানো হয়। একজন ব্যক্তিকে সংবিধান বা দেশে কি কি মৌলিক অধিকার দিয়েছে, তাহলে কোনো একজন ব্যক্তিকে সংবিধান বা দেশ কি কি মৌলিক অধিকার দিয়েছে সে সম্পর্কে সচেতন করা ও একজন ব্যক্তির দেশের প্রতি কি কি মৌলিক কর্তব্য রয়েছে সেই বিষয়গুলোকে জানানোর জন্যে বা সংবিধান বিচার ব্যবস্থা সম্পর্কে শিশুদের সচেতন করার জন্য, শ্রদ্ধাশীল করার জন্য মূলত এই তোমার প্রস্তাবনাটা বইয়ের প্রথমে দেওয়া থাকে। আচ্ছা, অন্য পেশার সাথে শিক্ষকতা পেশার তফাৎটা কোথায়? তাহলে অন্যান্য যে পেশাগুলো রয়েছে তার সাথে তুমি শিক্ষকতা এই যে পেশা, এর তফাৎটা কি আছে বলে তোমার মনে হয়? কি বলতে হবে? তাহলে উত্তরটা কেমন হতে পারে? শিক্ষকতা একটা মহান পেশা, আর এটি তো শুধু পেশা নয়, এটি সমাজের স্বার্থে সেবামূলক কাজ। তাহলে শিক্ষকতা এটা শুধুমাত্র পেশা না, এটা সমাজের স্বার্থে সেবামূলক একটা কাজ। এমন কোনো পেশা নেই যা সম্মানের দিক থেকে শিক্ষকতার সমান হতে পারে। অন্য কোনো পেশায় এই শিক্ষকতায় যে সম্মানটা রয়েছে, অন্য কোনো পেশাতে এই সম্মানটা কিন্তু নেই। শিক্ষকরা সোনার মানুষ গড়ার কারিগর বা সমাজ গড়ার কারিগর। একটি দেশ, জাতি ও সমাজ তার ভবিষ্যৎ প্রজন্মকে যে বিশ্বাস, মূল্যবোধ, দেশপ্রেম এবং নৈতিকতা বোধ নিয়ে গড়ে তুলতে চান, সেই কাজটা সম্পন্ন করতে পারেন সম্মানিত শিক্ষক বৃন্দ। তাহলে এই কথাটা ভালো করে মাথায় রাখতে হবে। একটি দেশ, জাতি ও সমাজ তার ভবিষ্যৎ প্রজন্মকে যে বিশ্বাস, মূল্যবোধ, দেশপ্রেম, দক্ষতা ও নৈতিকতা বোধ গড়ে তুলতে চান, সেই কাজটা করে থাকেন সম্মানিত শিক্ষক বৃন্দ। তাহলে এই সমস্ত দিক থেকে দেখতে গেলে শিক্ষকতা পেশার একটা তফাৎ আছে অন্যান্য পেশার সাথে। তাহলে এইভাবে তোমার এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। কখন একজন শিক্ষককে আপনি সার্থক শিক্ষক বলে বলবেন বা মনে করবেন? তাহলে কখন আমরা একজন শিক্ষককে সার্থক শিক্ষক বলে মনে করব? তাহলে এর উত্তরটা কিভাবে দেবে? যে আমরা শিক্ষক সমাজের মধ্যে অনেক সফল এবং দিকপাল শিক্ষকের দেখতে পাই। সেই সকল শিক্ষককে আমরা সার্থক শিক্ষক বলতে পারি যারা তাদের বিষয়ে পরিপূর্ণ জ্ঞানের পাশাপাশি সকল বিষয়ের প্রতিও ধারণা রাখেন। তাহলে যে সমস্ত বিষয়ের শিক্ষকদের বিষয়ের প্রতি গভীর জ্ঞানের পাশাপাশি সকল বিষয়ের প্রতি স্বচ্ছ একটা ধারণা থাকবে, যারা পঠন পাঠনটাকে খুব সহজে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন, সেই সমস্ত শিক্ষকগুলোই হচ্ছেন সফল শিক্ষক। এবং শিক্ষার্থীদের সামনে কঠিন বিষয়গুলোকে খুব সহজভাবে তুলে ধরতে পারেন। শিক্ষার্থীদের মধ্যে এই সকল শিক্ষকের গ্রহণযোগ্যতা খুব বেশি থাকে, তাদেরকেই আমরা সফল শিক্ষক বা সার্থক শিক্ষক বলে মনে করতে পারি। ঠিক আছে? কারোর কোনো প্রশ্ন? তাহলে এরপরে দেখো, একজন শিক্ষক সমাজের জন্য কি কি উপায়ে কাজ করতে পারেন বলে আপনি মনে করেন? তাহলে একজন শিক্ষক সমাজের জন্য কি কি উপায়ে কাজ করতে পারেন বলে আপনি মনে করেন? তাহলে শিশুদের শেখানোটা, উত্তরটা এইভাবে দিতে হবে। একটা শিশুদের শেখানোর একটা দায়িত্ব আছে। শিশুরা তাদের শেখার বয়স জুড়ে স্কুল ও কলেজে যায়, সেই ছাত্রদের ভবিষ্যৎ গঠন করে শিক্ষক বৃন্দ। তাই দেশের সার্বিক বিকাশের জন্য শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি বা অপরিহার্য। যদি তোমাকে প্রশ্ন করে থাকে লকডাউনে সার্বিক শিক্ষা ব্যবস্থা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনি মনে করেন,
তাহলে এই টাইপের প্রশ্নও কিন্তু দিতে পারে। লকডাউন যে গেল, সেই লকডাউনে সার্বিক শিক্ষা ব্যবস্থার উপরে খুবই একটা ক্ষতিকারক প্রভাব কিন্তু পড়েছে। তাহলে এই যে কিভাবে শিক্ষা ব্যবস্থা ক্ষতি হয়েছে তার ফলে বলে আপনি মনে করেন, তাহলে এই উত্তর কিন্তু তোমাকে দিতে হবে। তাহলে কি বলবে যে বহু শিক্ষার্থী বা কোটি তোমার এখানে যদি এটা দাও 1.7 লক্ষ কোটি বিদ্যালয় শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে কোভিড-19 লকডাউনের সময়। আমাদের দেশে এই চিত্রটির অবস্থাও খুবই খারাপ। তাহলে আমাদের দেশে এই যে কোভিড-19 যেটা, এরও কিন্তু অবস্থা ভালো ছিল না। প্রায় 2 বছর অবধি বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি আনুষ্ঠানিকভাবে পঠন পাঠন সব বন্ধ ছিল। যতটুকু পড়াশোনা চলেছে সেটাও অনলাইনে ছিল, যার সুযোগ থেকে বেশিরভাগ বাচ্চারা বঞ্চিত হয়েছে। ফলে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা যথেষ্ট বা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এই যে 2 বছর কিন্তু যথেষ্ট, তাহলে তোমাকে বলতে হবে 2 বছর তাহলে শিক্ষা ব্যবস্থার চিত্রটা খুবই খারাপ ছিল। এই 2 বছর কলেজ, বিদ্যালয়, ইউনিভার্সিটিতে পঠন পাঠন আনুষ্ঠানিকভাবে বন্ধ ছিল। যতটুকু পড়াশোনা হয়েছে সেটা অনলাইনের মাধ্যমে। এরপরে দেখো, একজন শিক্ষকের প্রথম কর্তব্য বিদ্যালয়ে কার প্রতি থাকতে পারে বলে আপনি মনে করেন? তাহলে কি হবে এর উত্তর? একজন শিক্ষকের প্রথম কর্তব্য বিদ্যালয়ে কার প্রতি থাকতে পারে বলে আপনি মনে করেন? একদমই কিন্তু কমন সেন্সের প্রশ্ন। কি হবে উত্তর বলো কেউ? কি হবে? স্টুডেন্টদের প্রতি। শিক্ষার্থীদের প্রতি। একদম শিক্ষার্থীদের প্রতি বলেই আমি মনে করি। তোমাকে বলতে হবে যে স্যার, একজন শিক্ষকের প্রথম কর্তব্য তার শিক্ষার্থীদের প্রতি বলে আমি মনে করি। আচ্ছা, এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই, এই টাইপের প্রশ্ন না পারলে সত্যি খুবই শিক্ষক হিসেবে খুব জিনিসটা ভালো হবে না। যে তোমরা শিক্ষক না হলেও এখন তো হবু শিক্ষক, সুতরাং তোমাদেরকে কিন্তু এই বিষয়গুলো ওরা কিন্তু খুব ভালোভাবে নেবে না। এগুলো খুব একদম কমন সেন্সের প্রশ্ন। সুতরাং এই বিএড এর যে বইগুলো রয়েছে এডুকেশন সিস্টেম বিষয়ে বা সাইকোলজির বিষয়গুলো একটু ভালো করে দেখে যাও। সাইকোলজি থেকে কিন্তু প্রশ্ন যে সাবজেক্টেরই হোক না কেন, সাইকোলজি কিন্তু করতেই হবে। সাইকোলজিটা খুব ভালো করে দেখে যেতে হবে। এগুলো বিএড এর সাইকোলজির বই বা যেগুলো বিভিন্ন টেটের যে বই টই যেগুলো রয়েছে ওই সমস্ত বইয়ে কিন্তু এই টাইপের কমন যে প্রশ্নগুলো এগুলো কিন্তু করে দেওয়া আছে। তারপরে কোনো ছাত্র বা ছাত্রী অকৃতকার্য হলে তার বৈধ কারণ কি কি হতে পারে? তাহলে দুটো কারণ মূলত থাকতে পারে। যে কোনো ছাত্র বা ছাত্রী অকৃতকার্য হলে তার মানসিক বা শারীরিক এই দুটো কারণে কিন্তু হতে পারে। তাছাড়া এবার এই যে বারবার অকৃতকার্য হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি পদক্ষেপ গ্রহণ করবে? তাহলে তোমাকে কি বলতে হবে যে অকৃতকার্যের কারণটা তোমাকে আগে খুঁজে বার করতে হবে এবং সেই কারণ অনুযায়ী তোমাকে উপযুক্ত পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে হবে। আদর্শ শিক্ষকের সংজ্ঞা, আপনার মতে একজন আদর্শ শিক্ষকের সংজ্ঞা যদি বলে আপনি বলুন। তাহলে আদর্শ শিক্ষকের সংজ্ঞা কি হবে বলতে হবে। তাহলে একজন আদর্শ শিক্ষক বা উত্তম শিক্ষক তিনি কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় একজন আদর্শ শ্রোতা হবে। তাহলে আদর্শ শিক্ষক হতে গেলে তাকে কিন্তু আদর্শ শ্রোতা হতে হবে আগে। আবার তিনি হবেন শিক্ষা কর্মের মূল উৎস এবং গভীর জ্ঞানের অধিকারী। তাহলে শিক্ষকতা পেশায় কিন্তু সবসময় জ্ঞান কিন্তু যথেষ্ট থাকা দরকার। তাহলে তোমার এই বিষয়টাই দেখতে হবে। তাহলে আদর্শ শিক্ষকের ডেফিনেশন কি হবে? একজন আদর্শ শিক্ষক বা উত্তম শিক্ষক আমরা তাকেই বলবো যিনি শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় একজন আদর্শ শ্রোতা হবেন। তাহলে ছাত্র ছাত্রীদের তারা কি জানতে চাইছে, তারা কি বলতে চাইছে, তাদের যে পালস সেইটা বুঝবেন এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবেন। আদর্শ শ্রোতা হবেন, তিনি হবেন শিক্ষা কর্মের মূল উৎস। একজন আদর্শ শিক্ষক তাহলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? তিনি হবেন শিশুর বন্ধু, পরিচালক এবং যোগ্য উপদেষ্টা। তাহলে এই বৈশিষ্ট্যটা কিন্তু আসল। তাহলে আদর্শ শিক্ষক হবেন শিশুর বন্ধু, শিশুর পরিচালক এবং যোগ্য উপদেষ্টা।
তিনি শিক্ষার সমস্ত কাজ ও শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করার ক্ষমতা রাখবেন। তাহলে এই বৈশিষ্ট্য হচ্ছে, তাহলে আদর্শ শিক্ষকের সংজ্ঞার মধ্যে তোমার এই বৈশিষ্ট্যটা দিতে হবে। তাহলে কি বললাম, একজন আদর্শ শিক্ষক হবে শিশুর বন্ধু, পরিচালক এবং যোগ্য উপদেষ্টা, যিনি বিভিন্ন ব্যাপারে তাকে পরামর্শ বা উপদেশ দেবেন বা পরিচালনা করতে পারেন। তিনি শিক্ষার সমস্ত কাজ এবং শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, তাকে আমরা আদর্শ শিক্ষক বলবো। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে ছাত্রছাত্রীদের স্কুলে ইউনিফর্ম কেন পরতে বলা হয়, কি বলবে বলো? তাহলে ছাত্রছাত্রীদের এর একাধিক কারণ রয়েছে। তাহলে কারণগুলো কি কি হতে পারে? শিশুরা হয় খুব চটপটে, দুরন্ত এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সন্তানেরা একটি স্কুলে পড়ে থাকে। তাহলে বিভিন্ন শ্রেণী বা বিভিন্ন পেশার মানুষেরা একটা স্কুলে পড়ে থাকে, যাদের আর্থিক অবস্থা সমান হয়। তাহলে একটা স্কুলে বিভিন্ন পরিবারের যে সমস্ত ছেলে মেয়েগুলো এসে পড়ছে, তাহলে প্রতিটা পরিবারের কিন্তু অর্থনৈতিক যে অবস্থা, পরিকাঠামো কিন্তু সমান নয়। তাই সব ছাত্রছাত্রীর ব্যক্তিগত পোশাকে ভিন্নতা থাকতে পারে। তাহলে যে সমস্ত ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, তারা হয়তো বিভিন্ন দামি দামি পোশাক পরে আসতে পারে। আবার যে সমস্ত খেটে খাওয়া জন্মজুর বা যারা লেবার, তাদের বাচ্চাদের পোশাক কিন্তু অনেক সময় দেখা যেতে পারে সেগুলো তেমনটা উন্নত মানের নাও হতে পারে। এই জন্যে বাচ্চাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করতে পারে। তাহলে কারো দামি পোশাক ঝলমলে, আবার কারো অতি সাধারণ পোশাক। এই কারণেই নিম্নমানের পোশাক যে পরবে তার মন খারাপ থাকবে, তার মনে একটা হীনমন্যতা কাজ করবে। এই বৈষম্য যাতে শিক্ষার্থীদের মধ্যে না থাকে, তাদের মনকে আক্রান্ত করতে না পারে, এই কারণেই মূলত ইউনিফর্মের প্রচলন শুরু হয়। তাহলে মনে থাকবে যে ছাত্রছাত্রীদের স্কুলে ইউনিফর্ম কেন পরতে বলা হয়। তাহলে যে সমস্ত ফ্যামিলিগুলোর অবস্থা খুবই ভালো, অর্থনৈতিকভাবে যারা খুব সচ্ছল, তাদের এই যে ঝলমলে খুব সুন্দর দামি দামি পোশাক। অপরদিকে যে সমস্ত মানুষদের অর্থনৈতিক অবস্থা ততটা ভালো নেই, জন্মজুর ক্ষেতমজুর যারা রয়েছে, তাদের পোশাকটা আবার অতি সাধারণ হতে পারে বা কম দামি পোশাক হতে পারে। সেই জন্য নিম্নমানের পোশাক যে পরবে তার মন কিন্তু ভারাক্রান্ত, দুঃখ কষ্ট বিভিন্ন রকম সেই সমস্ত বাচ্চাদের মনের মধ্যে প্রভাব ফেলতে পারে। তাই এই প্রভাব যেন বাচ্চাদের উপরে না ফেলতে পারে, অর্থাৎ বৈষম্য যাতে না তৈরি হয়, তার জন্য কিন্তু এই তোমার ইউনিফর্মের প্রচলন সেই ইউনিফর্মের প্রচলন শুরু হয়। এছাড়াও আর কি কি হতে পারে? একই রকম পোশাক পরলে সবাইকে একরকম লাগার কারণে স্বাভাবিকভাবে একটা সৌন্দর্য কিন্তু কাজ করে। তাহলে প্রত্যেকে যখন একই রকম পোশাক বা ইউনিফর্ম পরে থাকবে, তাদের মধ্যে কিন্তু আলাদা একটা সৌন্দর্য বা তাদের একটা সুন্দর লাগবে দেখতে। প্রত্যেক স্কুলের নিজস্ব যে মনোনীত ইউনিফর্ম রয়েছে, এটা ওই প্রতিষ্ঠানের একটা পরিচয়ও কিন্তু বহন করে থাকে। পথে ঘাটে কোনো বিপদ হলে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাহলে ছাত্রছাত্রী দেখলে কিন্তু পথে ঘাটে যখনই কোনো একটা বিপদ ঘটতে পারে, তখন অনেকেই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কোন স্কুলের ছাত্র বা ছাত্রী, তখন কিন্তু সেই স্কুলকে খবর দেওয়া হতে পারে। স্কুলের শিক্ষকেরাও কিন্তু যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বখাটে ছেলেরা বিরক্ত করার সাহস পায় না। তাহলে যখন কোনো একটা ছাত্র বা ছাত্রী থাকে, তখন কিন্তু যখন স্কুলের পোশাক পরা থাকে, তখন কিন্তু এই যে বখাটে ছেলেগুলো একটু তাদের বিরক্ত করা বা তাদের উপরে তাদের বিরক্ত করার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি কিছুটা হলেও স্কুল ইউনিফর্ম পরা থাকলে সেই জিনিসটা কিন্তু মানুষ ভালোভাবে নেয় না। যখন স্কুল ইউনিফর্ম পরে কোনো একটা ছাত্র বা একটা ছাত্রীর উপরে পড়ে থাকা ছাত্রছাত্রীর উপরে কেউ যখন তার সঙ্গে দুর্ব্যবহার করে, পাশের মানুষজন কিন্তু সেটা ভালোভাবে নেয় না। আমরা জানি যে অনেক সময় পার্ক যেগুলো আছে, পার্কে কিন্তু স্কুলে ইউনিফর্ম পরে থাকা অবস্থায় অনেক পার্কে ঢুকতে দেয় না। তাহলে এই সমস্ত যে বিষয়গুলো, এই সমস্ত বিভিন্ন এগুলো বলার দরকার নেই আমাদের। তাহলে এই সমস্ত বিষয়গুলো যেগুলো পজিটিভ, সেইগুলো কিন্তু বলতে হবে। এইসব কারণেই আমার মনে হয় যে প্রত্যেক স্কুলের বাচ্চাকে তার স্কুলের ইউনিফর্ম অবশ্যই পড়তে বলা উচিত। কেউ যদি বলে যে তোমার হবি কি, তাহলে হবি যদি কেউ হয়তো বলতে পারে গার্ডেনিং বা ড্রয়িং, তখন তার ক্ষেত্রে কি কি প্রশ্ন করা হতে পারে? তাহলে যদি তুমি বলো
যে আমার হবি গার্ডেনিং, তাহলে তোমাকে কেমন ধরনের প্রশ্ন করতে পারে? সেক্ষেত্রে প্রশ্ন করতে পারে যে কোন ধরনের গাছ আপনি লাগাতে পছন্দ করেন, রুমের জন্য ভালো এমন কয়েকটা উদ্ভিদের নাম বলুন। আবার এই রকম প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে যে একটি পরিচিত গাছের নাম তোমাকে জানতে চাইতে পারে, সেটি আমাদের কোন উপকারে লাগে। আবার এটাও জিজ্ঞাসা করতে পারে যে কোনো একটি ফুলের নাম জিজ্ঞাসা করে যে এই ফুলটি কোন সময়ে ফোটে। আবার জিজ্ঞাসা করতে পারে আপনার স্কুলে যদি গার্ডেনিং করার জায়গা থাকে তাহলে আপনি কি কি গাছ লাগাবেন এবং কেন এই গাছগুলো আপনার অন্যান্য গাছ থাকতেও পছন্দ, সেই সমস্ত বিষয়গুলো ওরা জানতে চাইতে পারে। আর যদি বলেন যে আপনার হবি ড্রয়িং, তাহলে কি জিজ্ঞাসা করতে পারে, আপনি কোন ধরনের ড্রয়িং পছন্দ করেন, কোনো একটি নির্দিষ্ট ড্রয়িং এর নাম জিজ্ঞাসা করতে পারে। এই ড্রয়িং এর এই যে ছবিটা আঁকলে এর অর্থটা কি বোঝাচ্ছে, বা আপনাকে কিছু বিখ্যাত চিত্রশিল্পীর নামও জিজ্ঞাসা করা হতে পারে। তাহলে অ্যাক্টিভিটি বেসড লার্নিং কোনগুলো? তাহলে অ্যাক্টিভিটি বেসড লার্নিং হচ্ছে শিশুদের সক্রিয় অংশগ্রহণ যেখানে থাকে তাকে বলা হয় অ্যাক্টিভিটি বেসড লার্নিং। যেমন খেলা, ছবি আঁকা, গল্প বলা, এই সমস্ত বিষয়গুলোকে বলা হয় অ্যাক্টিভিটি বেসড লার্নিং। তাহলে আর কি কি ধরনের প্রশ্ন করতে পারে? শিক্ষকতা আপনার কাছে পেশা না সেবা, কি মনে করেন আপনি? তাহলে শিক্ষকতা এটা কি আপনার কাছে একটা পেশা না এটা সেবা বলে মনে করেন আপনি? তাহলে জিজ্ঞাসা কি মনে করেন আপনি এবং কেন? তাহলে তোমাকে বারবারই বললাম যে শিক্ষকতা বলতে হবে এটি একটি মহান পেশা। আর এটি তো শুধুমাত্র পেশা নয়, এটি সমাজের স্বার্থে সেবামূলক কাজও। তাহলে এটা একটা সমাজের স্বার্থে সেবামূলক কাজও বটে। এমন কোনো পেশা নেই যা সম্মানের দিক থেকে শিক্ষকতার সমতুল্য হতে পারে। শিক্ষকরা সমাজ গড়ার কারিগর, দেশ জাতি ও তার ভবিষ্যৎ প্রজন্মকে, যেটা অলরেডি বললাম, বিশ্বাস, মূল্যবোধ, দেশপ্রেম এবং নৈতিকতা বোধ গড়ে তুলতে চান, সেই কাজটা সম্পন্ন করে থাকেন শিক্ষকবৃন্দ। তাহলে এই সমস্ত দিক থেকে দেখলে শিক্ষকতা পেশার একটা তফাৎ অন্য পেশার সঙ্গে রয়েছে। পেশার মধ্যে যেমন পেশাদায়িত্ব থাকে, তেমনি শিক্ষকতা পেশার মধ্যেও সেটা থাকা দরকার। ঠিক তেমনি সেবার মধ্যেও ত্যাগ, মহৎ উদ্দেশ্য থাকে, শিক্ষকতা পেশার মধ্যে সেটা থাকা জরুরি। সেই দিক থেকে দেখতে গেলে শিক্ষকতা একটি সেবামূলক মহান পেশা। এরপর যদি তোমাকে বলে আপনি আপনার নিজস্ব বিষয়ের জ্ঞান কিভাবে বাচ্চাদের দেবে, বা তুমি তোমার নিজের বিষয়ের জ্ঞান কিভাবে বাচ্চাদেরকে দেবে, তাহলে কি বলবে? এইভাবে তোমাকে বলতে হবে, আমি যেহেতু আমার নিজস্ব বিষয়ে উচ্চশিক্ষা অনার্স বা মাস্টার সম্পন্ন করেছি, সুতরাং আমি কিছুটা হলেও শিশুদের এই বিষয়ে ধারণা দিতে পারবো। শিশুদের তো প্রথম থেকেই উপযুক্ত করে তুলতে হবে যাতে করে সে পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযুক্ত হয়ে ওঠে। এর জন্য একজন শিশুর একদম বেসিক বা সাধারণ থেকে যে ধরনের পাঠ্যসূচির উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটা আমি দেব, এবং সে বিষয়টি আমার নিজস্ব হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও আনুষঙ্গিক বিষয় হোক। হ্যাঁ, কারোর কিছু বক্তব্য? কারোর কিছু জানার আছে, বলো। আর একটা খুব কমন প্রশ্ন, এইবারে ওখানে ইন্টারভিউতে অনেক সময় তো জিজ্ঞাসা করা হয় যে আপনি কি করেন, সবাই শুনতে পাচ্ছ তো ঠিক মতো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ। যাচ্ছে। আচ্ছা, আর একটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে অনেকের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে, তাহলে আপনি বর্তমানে কি করেন? তখন স্বাভাবিকভাবে সে বলবে যে আমি প্রাইভেট স্কুলে পড়াই। তাহলে তোমার তখন এই প্রশ্নটা ধরার সম্ভাবনা খুব বেশি যে প্রাইভেট স্কুলে তো পড়ান, চাকরি তো করছেন, উপার্জনও তো করছেন, শিক্ষক হওয়ার ইচ্ছা তো আপনার পূরণ হয়েছে, তাহলে সরকারি চাকরিতে আসতে চাইছেন কেন? এই প্রশ্ন যদি তোমাকে করে তখন সেক্ষেত্রে উত্তরটা তুমি কিভাবে দেবে বলো? কি হতে পারে উত্তর? তাহলে তোমাকে উত্তরটা এইভাবে দিতে হবে যে আমাদের দেশের
যে আর্থিক ব্যবস্থাপনা, সেখানে প্রাইভেট স্কুলগুলোতে সমাজের একটি বিশেষ শ্রেণীর বাচ্চারাই পড়াশুনো করে। তাহলে আমরা জানি প্রাইভেট স্কুলগুলোতে সমাজের কিন্তু যারা বিশেষ করে গরিব পরিবারের তারা কিন্তু পড়াশুনো করতে পারে না। তাহলে বিশেষ এক শ্রেণীর বাচ্চারাই পড়াশুনো করে থাকে। সুতরাং সমাজের বৃহৎ অর্থে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য কাজ করার জন্য আমি সরকারি স্কুলের বিকল্প আর কিছু দেখি না। সমাজের বৃহৎ অংশে যারা বঞ্চিত, লাঞ্ছিত, যারা মূলত শিক্ষার মূল স্রোত থেকে বহু দূরে রয়েছে, এমন শ্রেণীর মানুষের শিক্ষা দেওয়ার জন্য আমি সরকারি স্কুলের শিক্ষকতা করতে চাই। তাছাড়া এর পাশাপাশি সরকারি স্কুলের শিক্ষকতার চাকরি এবং তার নিরাপত্তা কোনো তাহলে সরকারি স্কুলের শিক্ষকতার চাকরির যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কোনো প্রাইভেট স্কুল কখনোই দিতে পারবে না। হয়তো বেতন কোনো কোনো ক্ষেত্রে বেশি দিতে পারে, কিন্তু নিরাপত্তা, সম্মান, মর্যাদা দিক থেকে সরকারি স্কুলের চাকরি অনেকটাই এগিয়ে। আর এই সমস্ত কারণেই আমি সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হতে চাই। এই প্রশ্নটা ধরার সম্ভাবনা আছে। যারা বিশেষ করে বেসরকারি বা প্রাইভেট স্কুলে পড়ায় তাদের কিন্তু বলতে পারে। তাহলে তোমাকে এরকম যুক্তিসঙ্গত কথাবার্তা বলতে হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। জি স্যার, অনেকে তো মানে মাস্টার ডিগ্রি আর বিএডটা বাইরের কলেজ হ্যাঁ, থেকে করেছে, মানে পশ্চিমবঙ্গের বাইরে কলেজ থেকে। হ্যাঁ, হ্যাঁ। তো যদি জিজ্ঞেস করে যে বাইরের থেকে কেন করেছো, সেক্ষেত্রে মানে ভালো কি উত্তর হতে পারে? হ্যাঁ, আগে তো বিশেষ করে এটা হচ্ছে এখন যেমন বাইরের থেকে আর কেউ করে না এখন। আগে তো এই সমস্ত বিএড কলেজগুলো তো খুবই কম ছিল, হাতে গোনা কয়েকটা, এবং এদিকে যা ছিল সেই এতটাই খরচ ছিল, সেই খরচটা বহন করা সবার পক্ষে সম্ভব ছিল না। তাহলে এই যেটা সত্যি সেটাই বলতে হবে, যে বিএড কলেজগুলোতে এতটাই খরচ ছিল যে আমার পক্ষে সেই খরচটা এদিকে বহন করা সম্ভব ছিল না, যার জন্য আমার বাইরে থেকে করতে হয়েছে, এইভাবে বলতে হবে। সেটা সত্যিটা বলা ভালো, কোনো অসুবিধা নেই। তখন সেই সময় যখন বাইরে থেকে সবাই করতো, তখন এইদিকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা এরকম এই বিএড বা ডিএলএড এ এতটা পরিমাণে টাকা দিতে হতো, যেটা এমনিতেই 70-80 হাজার 1 লাখ, এটাও সব পরিবারের পক্ষে এখনো পর্যন্ত দেওয়া সম্ভব না। সেটাই বলতে হবে। ওকে স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, স্যার বলছিলাম যে মানে আমি যেহেতু অনেকটা বছর আগে পাস আউট হয়েছি, হ্যাঁ, আর মাঝে কিছু বছর মানে যেটাকে বলে আমি বেকারই ছিলাম, রিসেন্ট আমি মানে কাজ করছি। তো হুম। সেই হিসেবে যদি আমাকে এইখান থেকে কোনো কোয়েশ্চেন করা হয় যে আপনি মানে যেহেতু আমার গ্যাপ রয়েছে অনেকটা বছর, তো এইখান হ্যাঁ, থেকে বলার কি কোনো দরকার নেই কোন নেগেটিভ সালে কোয়েশ্চেন করতে কি পারে? পাস করেছে, যখন নিজের সম্পর্কে বলবে তখন কোথা থেকে কি পাস করেছো শুধু এটাই বলবে। কোন সালে পাস করেছো এটা বলার দরকার নেই। প্রথমে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকটা বলবে, যে এই সালে আমি এই পাস করেছি। তারপরে কোন কলেজ থেকে, কোন বিশ্ববিদ্যালয় থেকে কি কোনগুলো পাস করেছো সেইগুলো শুধু বললেই হবে। তার কারণ ওই যাদের গ্যাপ রয়েছে তাদের একদম সাল উল্লেখ করা যাবে না। যাদের মাঝখানে গ্যাপ আছে সালগুলো উল্লেখ করলে তখনই তাদেরকে চেপে ধরবে, এই সময় তুমি কি করেছো, কেন করেছো এটা। হ্যাঁ, ওই জন্য বলার দরকার নেই, শুধু কোথার থেকে কি করেছে সেইটা বললেই মিটে যাবে, যে মানে এই স্যার আমি বলতে চাইছি ইউনিভার্সিটির যদি কোনো মানে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সালটা বলবো তখনই তো ওনারা বুঝতে পারবেন, বা সেখান থেকে কোশ্চেন করব মনে করে যদি জিজ্ঞাসা করে মানে করে মাধ্যমিক দেন তখন কি বলা হবে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বলার দরকার নেই, ও উচ্চ মাধ্যমিক বলবে, একটা বলে দিলেই মোটামুটি ওরা বুঝে যাবে। যে তারপরে আজ কেউ যদি মাধ্যমিক বলে যে আমি এত সালে মাধ্যমিক অমুক জায়গা থেকে করেছি, তারপরে আমি অমুক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি, তারপরে অমুক ইউনিভার্সিটির অমুক এই কলেজ থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এইভাবে বলবে। সাল উল্লেখ করা দরকার নেই, তখন চেষ্টা করবে সাল উল্লেখ না করার। আর যদি ওরকম যে মাঝখানে কেন করোনি, তখন কোনো একটা ভালো সিচুয়েশন বলে দিতে হবে, যে সেই সময় আমার ফ্যামিলি অর্থনৈতিক কন্ডিশন, ফ্যামিলি এটা কোনো একটা দুর্ঘটনা বা এই সমস্ত সমস্যার জন্য বাবা অসুস্থ বা এই সমস্ত বলতে হবে, আগের থেকে গুলো একটু ভেবে যেতে হবে।
যে বাবা অসুস্থ থাকার কারণে সেই সময় আমার বাড়ির কাজটা যে সমস্ত যাবতীয় সামলানো, আর যেগুলো যেন বোঝে যে এটা এ সত্যি কথা বলছে, তোমার কথার জন্য মধ্যে যেন ওরা বোঝে যে না এ ঠিক কথা বলছে। এইভাবে তোমাকে একটু ম্যানেজ করে নিতে হবে বিষয়টা। আর স্যার বলছিলাম যদি এরকম কোশ্চেন করেন যে আপনি এই জবটা পেলেন, মানে আমি বিষয়বস্তুটা বলতে চাইছি যে মানে এরকম কিছু একটা কোশ্চেন করলেন যে তুমি এই জবটা পেয়েছো এবং ফার্দার যদি তুমি কোনো বেটার চাকরির অফার পাও, তাহলে কি হ্যাঁ, তুমি এই হ্যাঁ, জবটা হ্যাঁ, ছেড়ে দেবে? হ্যাঁ স্যার, আমি নিঃসন্দেহে আমি যতদিন এই কাজটা বেটার অপশন পেলে অবশ্যই আমি ওই সেই কাজটা করব, এবং যতদিন আমি এই কাজটা করব আমি যথেষ্ট নিষ্ঠার সঙ্গে একাগ্রতার সঙ্গে আমি আমার পুরো চেষ্টা দিয়ে এই কাজটা আমি করে যাব, এইভাবে বলতে হবে। সত্যি কথাটা বলা উচিত সব সময়। ঠিক আছে স্যার, থ্যাংক আর ইউ। ওরা বেশিক্ষণ টাইম দেবে না এক একটা প্রশ্নের উত্তর শোনার জন্য, 60,000 ক্যান্ডিডেট ডাকবে, 35, 36, 37,000-এর মধ্যে এখন হয়তো কিছু ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা আছে। তো 60,000 ক্যান্ডিডেট ডাকবে, বেশি সময় দেবে না, ওই অল্প দুটো একটা কথাই ছেড়ে দিতে হবে। আরো একটা প্রশ্ন যেটা কমন প্রশ্ন করে থাকে কি, যে অনেক সরকারি স্কুল টিচার আছেন যারা নিজেদের সন্তানকে সরকারি স্কুলে ভর্তি না করে বেসরকারি স্কুলে ভর্তি করেন, এক্ষেত্রে কি উত্তর দেবে বলো? তাহলে এই প্রশ্নটাও কিন্তু কমন অনেক সময় ধরে, যে সরকারি স্কুল টিচার তারা নিজেদের সন্তানকে সরকারি স্কুলে না ভর্তি করে বেসরকারি স্কুলে ভর্তি করে, এক্ষেত্রে তো তোমার মতামত তাহলে বলতে হবে যে অভিভাবক হিসেবে কোনো শিক্ষক বা শিক্ষিকা তার সন্তানকে সরকারি না বেসরকারি স্কুলে ভর্তি করাবেন, সেটা তার ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের উপরে নির্ভর করে। সরকার শিক্ষা সংক্রান্ত যেসব নীতি গ্রহণ করেছে তার প্রয়োগের ফলে প্রাথমিক সহ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষার সার্বিক উন্নতি ঘটেছে, তাই তিনি তার সন্তানের সরকারি স্কুলে ভর্তি করতেই পারেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিদ্যালয়ে উপযুক্ত সংখ্যক শিক্ষকের অভাব, বিদ্যালয়ের পরিকাঠামোগত অভাব বা বিদ্যালয়ের যে পরিবেশ, শিক্ষার্থীদের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব অনেক বেশি, এই সমস্ত কারণে সরকারি স্কুলের শিক্ষকও বাধ্য হন তার বাচ্চাকে প্রাইভেট স্কুলে দিতে। তাহলে আমরা এছাড়াও বলতে পারি যে একজন সরকারি স্কুলে কর্মরত টিচার তার কর্মক্ষেত্রের ত্রুটি, দুর্বলতা, গুণগত মান, পঠন পাঠনের কুশলতা ইত্যাদি বিষয় বিচার করে দেখার সুযোগ পান সব থেকে বেশি। তিনি নিশ্চয়ই নিছক চাকচিক্যের জন্য বা নিজের সামাজিক অবস্থান বজায় রাখার জন্য সন্তানকে বেসরকারি স্কুলে ভর্তি করাবেন না। তাই নিজের সন্তানের জন্য কোন ধরনের স্কুল তিনি বাছবেন, সরকারি না বেসরকারি, এই সিদ্ধান্তটা আপাত দৃষ্টিতে মনে হয় তার উপরেই ছেড়ে দেওয়া উচিত। এইভাবে তোমাকে বলতে হবে, সত্যটা বলা সবসময় উচিত। তাহলে এখানে যারা আছে সবাই কি ফিজিক্যাল সায়েন্সের আছে? তো বেশিরভাগ কি ফিজিক্যাল সায়েন্সের, না সবাই ফিজিক্যাল সায়েন্সের? তাহলে আমি আগামী দিনে ফিজিক্যাল সায়েন্সের বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি যে সমস্ত বিষয়গুলো, সেই সমস্ত বিষয়গুলো আগামী দিন থেকে আমরা একটু বেশি গুরুত্ব দেব। হ্যাঁ স্যার, আমি ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড মক কেমিস্ট্রি। টেস্ট স্যার মক টেস্ট কতগুলো করে রেডি করতে হবে? মক টেস্ট এই কতগুলো, দুটো তিনটে ম্যাক্সিমাম চারটে, যারা পড়ায় বা শিক্ষার সাথে যুক্ত তাদের মক ইন্টারভিউ দুটো দিলে হয়ে যাবে, আর হুম, যারা পড়ানোর সঙ্গে যুক্ত নেই তাদের অন্তত গোটা চারেক দেওয়া উচিত। তবে আচ্ছা আস্তে আস্তে তাদের ভয় ভীতিগুলো কাটবে, সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস বাড়বে। আর যারা মোটামুটি ওনারা সবসময় পড়ার সঙ্গে যুক্ত আছে তাদের বিশেষ অসুবিধা হবে না, দুটো মক ইন্টারভিউ দিলেই কিন্তু তাদের মোটামুটি তৈরি হয়ে যাবে তারা। বলছি ওই ডেমনস্ট্রেশন কি মানে দুটো নিজের পছন্দ মতন রেডি করলে হবে নাকি হ্যাঁ, ওনারা হ্যাঁ, হ্যাঁ, দুটো ফিজিক্সের চারটে করে যাওয়া ভালো, ফিজিক্সের দুটো, কেমিস্ট্রির দুটো করে যাওয়া ভালো, 9-10 বেশিক্ষণের তো মিলিয়ে, ব্যাপার। তাই তো? হ্যাঁ, 9-10 মিলিয়ে? 9 থেকে ফিজিক্সের একটা, ক্লাস 10 থেকে ফিজিক্সের একটা, 9 থেকে কেমিস্ট্রির একটা, ক্লাস 10 থেকে কেমিস্ট্রির একটা। তার কারণ যদি বলে যে ক্লাস 10 এর ফিজিক্সের উপরে একটা ডেমো দাও, ক্লাস 9 এর ফিজিক্সের উপরে একটা ডেমো দাও, তাহলে সেই জন্য ক্লাস অনুযায়ী ওরা হয়তো বলে দিতে পারে যে ফিজিক্সের উপরে একটা ডেমো দাও,
সেই জন্য প্রত্যেকটা ক্লাসের একটা একটা করে করে যাওয়া ভালো। ক্লাস 9-এর ফিজিক্সের উপরে দুটো, এই 9-এর একটা 10-এর একটা, অর্থাৎ ফিজিক্সের দুটো আর কেমিস্ট্রির দুটো, 9-এর একটা 10-এর একটা। এবার ওরা যদি ক্লাস উল্লেখ করে না দেওয়ার সম্ভাবনাই বেশি, তোমার পছন্দ মতো বলতে পারে। ইন কেস যদি বলে, তখন তো আর তুমি বলতে পারো না স্যার আমি এটা রেডি করে আসিনি, সেটা একটা নেগেটিভ বার্তা পৌঁছাবে। সেই জন্যে নেগেটিভের মধ্যে যাওয়া যাবে না। সময় তো আছে এখনো 1 মাসেরও বেশি। আর ওই ডেমো তো 10 মিনিটের ডেমো রেডি করে গেলে হয়ে যাবে। 10 মিনিট কি কি বলবে আগের থেকে সেটা রেডি হয়ে যেতে হবে। 10 মিনিটও টাইম দেবে না, 3 থেকে 5 মিনিট, কখনো 3 মিনিট, কখনো ম্যাক্সিমাম 5 মিনিট টাইম দেবে। এবার ওই 3 থেকে 5 মিনিটের মধ্যে তোমার যা কিছু ওই অভিনয় বা যা কিছু দেখানোর ওর মধ্যে দেখিয়ে দিতে হবে। স্যার একটা ভিডিও যদি করা যায় যে মানে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত, হ্যাঁ তাহলে হ্যাঁ একটু মানে হবে 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 হবে, ওগুলো সব আস্তে আস্তে হবে। কিভাবে কি দিতে হবে না হবে ওগুলো সব আস্তে আস্তে সেই রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। আর যে ক্লাস যেগুলো আমি আজকে যে টাইপের প্রশ্নগুলো বললাম, এগুলোও তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই। আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে। স্যার বলছিলাম যে ডেমোর যেটা বললেন যে 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে হুম। কমপ্লিট করতে হবে, অ্যাকচুয়ালি আমি টিচিং এর সাথে খুব একটা যুক্ত নই, তো সেই জন্য আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে কি টপিকে স্যার করব, আর 3 মিনিট 5 এইগুলো মিনিটের আজকেই মধ্যেই তো বা কি আমরা বলবো সেটাও কিছু বুঝতে পারছি না। আজকে ইন্টারভিউ সম্পর্কে প্রাথমিক ধারণাটা আলোচনা করলাম। এবারে তোমার এখনো 1 মাস টাইম পাওয়া যাবে ইন্টারভিউর জন্য। হুম, এখনো অন্তত 1 মাস, মোটামুটি 10 তারিখের আগে আর ইন্টারভিউ হবে না, নভেম্বরের 10 তারিখের আগে। তো তার মধ্যে এগুলো আস্তে আস্তে সব মোটামুটি বলে দেওয়া হবে। যে আমি বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সের উপরেই বেশি একটু গাইড করব, যে কোন টপিক গুলো করলে ভালো হবে, কোন এক্সাম্পল গুলো দিলে, যে এই শুরুতে কি বলা উচিত, এই সমস্ত গুলো আস্তে আস্তে আরো ডিটেলস হবে। একদিনে তো আর সব বললে হয় মানে থাকবে না সেটা। সেই জন্য আস্তে আস্তে তোমাদেরকে সেই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে, বা সেই বিষয়গুলো আস্তে আস্তে বলে দেওয়া হবে, যে কিভাবে কি করবে না করবে সেই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে তুলে ধরা হবে। বলছি স্যার, আপনি বললেন 5 মিনিট ম্যাক্সিমাম ডেমো ক্লাস দিতে পারে। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে স্যার মানে আমি 5 মিনিট ধরে পড়াটা শেষ করে দেবো, নাকি চালিয়ে না, যেতে থাকবো যতক্ষণ না থামাচ্ছে? 10 মিনিটের জন্য রেডি করে যেতে হবে। তার কারণ তোমার মাথায় সব সময়, আর যদি 5 মিনিটের জন্য যে আমি 5 মিনিট শুধু এইটুকু বলবো, দেখা যাচ্ছে হঠাৎ মনে পড়লো না, সেই জন্য 10 মিনিট রেডি করে গেলে তুমি অন্তত 5 মিনিট ভালোভাবে ইজিলি বলতে পারবে। আর 5 মিনিটের জন্য রেডি করে গেলে একটা দুটো কথা 1-2 মিনিটে হয়তো শেষ হয়ে গেল, আর তোমার হচ্ছে না। সেই জন্য 10 মিনিট করে রেডি করে যাবে। যে এইটা নিজে নিজে একটু প্র্যাকটিস করবে, অথবা দু একজন বন্ধুকে নিয়ে তাদের সঙ্গে একত্রিত হয়ে এটা প্র্যাকটিস করাটা সব থেকে ভালো হবে। তাহলে ভয় ভীতিটা, বিশেষ করে যে পড়ায় না বললে, আহ নিজের যে বন্ধু সার্কেল, বা যদি আহ পরিচিত কেউ তেমন ভালো মতো একটু থেকে থাকে, যারা শিক্ষার বিষয় একটু অন্তত বোঝে, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সামনে একটা ছোট হোয়াইট বোর্ড কিনে তার সামনে কিন্তু একটু বলা প্র্যাকটিস করলে আস্তে আস্তে ভীতিটা কেটে যাবে। বারবার বলছি, ইন্টারভিউতে কিন্তু দুটো একটা প্রশ্নের উত্তর না দিতে পারলেও সেটা কিন্তু ওরা কোনো বিশেষ এভাবে নেবে না, খারাপ ভাবে নেবে না। কিন্তু পড়ানোটা যেটা, এই ডেমোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ডেমোটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে চাকরি হবে কি হবে না। ইন্টারভিউতে দুটো একটা প্রশ্ন না পারলেও তুমি চাকরি পেয়ে যেতে পারো, কিন্তু ডেমোটা যদি খারাপ হয়, তার কারণ ওরা তোমাকে নির্বাচন করছে কি জন্য, শিক্ষকের হিসেবে, এবং শিক্ষকের কাজ হচ্ছে পড়ানো, মেন কাজ। সেই কাজটায় যদি তুমি সফল না হও, তাহলে কিন্তু তোমাকে রিজেক্ট করে দেওয়ার সম্ভাবনাটা বেশি। সেই জন্য ডেমোটা খুব সুন্দর করে করতে হবে। আর এই যে সিচুয়েশন বেস টাইপের প্রশ্ন কেমন কি হয় না হয়, এগুলো পিডিএফ তোমাদের অ্যাপে দিয়ে দেওয়া হবে। পিডিএফ সেগুলো একটু ভালো করে পড়ে নেবে। এগুলো তো আর সায়েন্সের মতো রকম বোঝার বিশেষ কিছু নেই, এতে পিডিএফ একটু রিডিং টিডিং করলে এগুলো উত্তর তোমরা ইজিলি দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ডেমোটা বারবার করে বলছি খুব সুন্দর করে করবে, উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল, মানে বাস্তব এক্সাম্পল যেগুলো দেওয়া যায়, সেই বাস্তব এক্সাম্পল দিয়ে ডেমো ক্লাসগুলো রেডি করতে হবে। এবং ওই 5 মিনিটের মধ্যে অনেকগুলো কিন্তু বিষয় মাথায় রেখে করতে হবে, শুধু পড়ালেই হবে না। ব্ল্যাকবোর্ডের ব্যবহার, তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিএলএম এর ব্যবহার,
তারপরে তুমি স্টুডেন্টদের মনোযোগ আকর্ষণ করার জন্য প্রশ্ন করছো কিনা সেই বিষয়টা দেখবে, তুমি কতটা হাসি মুখে, কৃত্রিম হাসি মুখের মধ্যে যেন একটা সবসময় থাকে সেইভাবে কিন্তু করাচ্ছ কিনা কনফিডেন্সের সঙ্গে, মানে তোমার পড়ানোর মধ্যে যেন সবসময় একটা আকর্ষণ থাকে। এই বিষয়টা হচ্ছে আসল কথা। ছাত্রছাত্রীদেরকে যেন অ্যাট্রাক্ট করে, তারা যেন ক্লাসে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি না করে। এই বিষয়টাই মূলত ডেমোতে দেখা হবে, যে তোমার পড়ানোর কৌশলটা অ্যাট্রাকটিভ কিনা, আকর্ষণীয় কিনা, এইটা কিন্তু দেখা হবে। তার কারণ যে শিক্ষকের পড়ানোর কৌশল যত বেশি আকর্ষণীয়, তিনি কিন্তু শিক্ষক হিসেবে তত বেশি সফল। এই বিষয়টা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেখানে এমন এক্সাম্পল নিতে হবে যে এক্সাম্পলটা কিন্তু অনেক বেশি, মানে তোমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে এবং অঙ্গভঙ্গি করে বিভিন্ন রকম ভাবে, বডিটাও কিন্তু তুমি পড়ানোর সঙ্গে সঙ্গে তোমার বডিটাও কিন্তু সেইভাবে কাজ করবে, সেইভাবে তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এরপরে আবার তাহলে নেক্সট ক্লাসে মোটামুটি এই সমস্ত বিষয় এবং দুটো একটা লেসন প্ল্যান কেমন ভাবে লিখতে হবে না হবে, এবং পরের দিন কিছু আমি এই যে টাইপের প্রশ্ন বললাম, এগুলো কিন্তু কিছু কিছু প্রশ্ন হয়তো ধরতে পারি। তাহলে ওখান থেকে আমি নাম দেখে দেখে যাকে তাকে কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে পারি। তোমরা একটু এই যেগুলো বলছিলাম এইগুলো একটু দেখবে। আর মার্কেটে এখনো ইন্টারভিউ এর জন্য, এসএলএসটির ইন্টারভিউ এর জন্য এখনো তেমন বই বার হয়নি, নতুন বই এখনো বার হয়নি। হলে পেয়ে যাবে, অসুবিধা নেই। এখন থেকে আপাতত ওইগুলো মোটামুটি যে টাইপের গুলো বললাম এগুলো একটু দেখো, আর পিডিএফ তোমাদের গ্রুপে স্যার দিয়ে দেবে, স্যার অসুবিধা নেই। হ্যাঁ বলো। স্যার বলছি প্রথমে গুড মর্নিং বা গুড আফটারনুন বলতে হবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো প্রথমে এগুলো বলতে হয়, অবশ্যই বলতে হবে এগুলো। এগুলো বলতে হবে, স্যার বলছিলাম যখন ডেমো ক্লাস শুরু করবে আপনার এই তখনও ভিডিও বলবে। হ্যাঁ রেকর্ডটা স্যার কোন অ্যাপের মধ্যে পাবো? হ্যাঁ অ্যাপটা সম্পর্কে যদি একটু বলে দেন, অ্যাপটা কোথা থেকে পাবো? হ্যাঁ বলো। ক্যারিয়ার হ্যাঁ, কেরিয়ার জোন এই যে অ্যাপ, এই অ্যাপে তোমরা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ এর উপর কাজ চলছে, ঠিক আছে, পিডিএফ এর উপরে কাজ চলছে, তোমরা পেয়ে যাবে। স্যার, হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলছিলাম শোনা স্যার, যাচ্ছে, বলো। হ্যাঁ, স্যার আপনি যদি একটু কয়েকটা কেমিস্ট্রির ওপর কয়েকটা হ্যাঁ ডেমো করে দিতেন, তাহলে আমাদেরকে একটু তৈরি করতে একটু সুবিধা হতো আর কি। যেমন পরমাণু গঠন থেকে যদি হ্যাঁ, একটা করে পরমাণুর দেন। গঠন থেকে ডেমো দেওয়া হবে। তারপরে পরমাণুর গঠনের কেমিক্যাল বন্ডিং থেকে দেওয়া হবে, পিরিয়ডিক টেবিল থেকে দেওয়া হবে। ওগুলো সব আস্তে আস্তে হবে, অসুবিধা নেই, হ্যাঁ, ওগুলো দেওয়া হবে ওগুলো তোমাদের। তো আমাদের আবার তৈরি করতে সময় লাগবে। যদি ডেমোটা তো স্যার কমন কোশ্চেন, মানে ওটা তো স্যার মানে অবশ্যই করতে হবে আমাদের। তো সেই ক্ষেত্রে হুম। ডেমোটা যদি আগে একটু রেডি করে দেন, তাহলে পরের আমাদের ওটা দিন, রেডি করতে সুবিধা হবে। ওই সমস্ত সাবজেক্টের কোশ্চেন টোশ্চেন গুলো কিছুটা করা হবে। এগুলো যেমন কমন কোশ্চেন, সিচুয়েশন বেসড প্রশ্নও হবে, তার পাশাপাশি সাবজেক্টের প্রশ্ন কেমন ধরনের হতে পারে না পারে, আর এই সমস্ত বিষয়গুলো এবং ডেমোর বিষয়গুলো পরের দিন থেকে আমরা ওই সমস্ত বিষয়গুলো ডিসকাস করবো, আলোচনা করবো, ঠিক আছে। স্যার নেক্সট ডেট কবে? নেক্সট ডেট তোমাদেরকে স্যার জানিয়ে দেবে। এখন আপাতত বুধবার করে ধরে রাখতে হবে। বুধবার এরকম 9টার পরে বা 9:30টার দিকে, এরকম সময়ের দিকে